আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি ভালো আছো। আজকে ভর দুপুরে আমি একটি ক্লাস নিয়ে এসেছি, খুবই বোরিং একটি টাইম। তারপরেও যেহেতু আমরা বিজি থাকি সে কারণে এই টাইমটি বেছে নিয়েছি। চলো আমরা দেরি না করে একদম আমরা টপিকসে চলে যাই। তো আজকের টপিকসটা হচ্ছে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। এটা কিন্তু তোমাদের আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট প্রত্যেকটি ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আন্ডার গ্রাজুয়েটে অনেক কিছু জানার আছে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি সম্পর্কে। তোমাদের তো অ্যাবর্শন সম্পর্কে নিশ্চয়ই আইডিয়া আছে। অ্যাবর্শন মানে হচ্ছে গিয়ে টার্মিনেশন অফ দ্য প্রেগনেন্সি। এখন সেটা নিজে নিজেও টার্মিনেশন হয়ে যেতে পারে অথবা ইনডিউস হতে পারে, যে আমরা টার্মিনেশন করে দিচ্ছি। কাজেই অ্যাবর্শনের স্পন্টিনিয়াস একটা ভাগ থাকতে পারে, আরেকটা হচ্ছে ইনডিউসড, যেটা প্রেগনেন্সি হয়তো লাইভ প্রেগনেন্সি আছে কিন্তু সেটাকে আমাদের টার্মিনেট করে ফেলতে হবে। তো আজকে আমার টপিকস কিন্তু একটি সেপারেট বিষয় নিয়ে, সেটা হচ্ছে গিয়ে ইনডিউসড টার্মিনেশন অফ প্রেগনেন্সি নিয়ে। হ্যাঁ, অ্যাবর্শনের যে নর্মাল যে ব্যাপারগুলো, যে অ্যাবর্শনের টাইপ, কি কি টাইপ অ্যাবর্শন আছে সেটা না, বরং একটি লাইভ প্রেগনেন্সি নিয়ে পেশেন্ট আমাদের কাছে যখন আসে, তখন আমরা যদি ডিসাইড করি যে এই প্রেগনেন্সিটা সে কন্টিনিউ করতে পারবে না, এটা টার্মিনেট করতে হবে, অথবা পেশেন্ট চাচ্ছে টার্মিনেট করতে হবে, সেই সম্পর্কে আজকে আমি আলাপ করব, যেটা হচ্ছে গিয়ে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। তো মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি মানে হচ্ছে তাহলে আমাদের যে আমরা টার্মিনেশন করব প্রেগনেন্সি, এবং সেটা হচ্ছে বিফোর দ্য ভায়াবিলিটি অফ দ্য ফিটাস। তার মানে তুমি ধরেই রাখো যে 20 উইকস এর মধ্যে যে টার্মিনেশন গুলো করা হয়, অথবা 24 উইকস, বাংলাদেশে যদি ভায়াবিলিটি আমরা ধরি 24 উইকস, তার আগে যে টার্মিনেশন গুলো করব সেটা হচ্ছে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। এক্ষেত্রে এখন মেডিকেল টার্মিনেশনের কতগুলো তোমার ব্যাকগ্রাউন্ড থাকবে, যে আমরা কি কি ক্ষেত্রেও কনসিডার করব যে এই প্রেগনেন্সিটা কন্টিনিউশন করা যাবে না, সে সম্পর্কে প্রথমে আমাদের জানতে হবে। যেমন ধরো যে এই কন্টিনিউশন অফ প্রেগনেন্সিটা যদি ইন্ডিউস করে সিভিয়ার রিস্ক টু দ্য হেলথ অফ দ্য মাদার, এবং তার যদি লাইফ রিস্কি হয়ে যায় কন্টিনিউশন অফ প্রেগনেন্সির কারণে, তাহলে তো এই প্রেগনেন্সিটা কন্টিনিউ করা তার জন্য পসিবল না। সেক্ষেত্রে আমরা কিন্তু পেশেন্ট হয়তো লাইভ একটি প্রেগনেন্সি ক্যারি করছে, কিন্তু মাকে বাঁচানোর জন্য, মার লাইফটাকে সেভ করার জন্য, তখন আমরা এই প্রেগনেন্সিটাকে টার্মিনেশন করে দেব, অ্যাবর্শন করে দেব। সেটা হচ্ছে এক ধরনের মেডিকেল টার্মিনেশন। এছাড়া আরেকটা হতে পারে, যেমন ধরো কোন ক্ষেত্রে আমরা দেখলাম যে কোনো রেপ কেস, হ্যাঁ, এখন তো ফিজিক্যাল অ্যাসাল্ট বা রেপের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে, ধর্ষণের সংখ্যা। তো অনেক ক্ষেত্রে দেখা যায় রেপ কেসে সেটা মাইনর ওমেন হতে পারে, বাচ্চা হতে পারে, অথবা মেজর অ্যাডাল্ট ওমেনের ক্ষেত্রে হতে পারে, অথবা এরকমও আমরা অনেক ক্ষেত্রে দেখি যে মানসিক প্রতিবন্ধী বা বুদ্ধি প্রতিবন্ধী কোনো মেয়ে বা মহিলা, তাদের ক্ষেত্রে যদি রেপ কেস হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু মেডিকেল টার্মিনেশনের জন্য এটা একটা ইন্ডিকেশন যে আমরা তার প্রেগনেন্সিটা টার্মিনেট করে দেবো, কারণ এটা হচ্ছে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে রেপ কেস। আর আরেকটা ক্ষেত্রে আমরা টার্মিনেশন করি, সেটা হচ্ছে যখন আমরা দেখি যে দেয়ার ইজ চান্স অফ এ চাইল্ড বিং বর্ন উইথ গ্রস ফিজিক্যাল অর মেন্টাল অ্যাবনর্মালিটি, and as a result she is born as a handicapped child। যখন দেখি যে আমরা প্রেগনেন্সিতে কনফার্ম হয়ে যায় অনেক ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাম করে, যে বাচ্চা ফিজিক্যাল অনেক ধরনের ডিফর্মিটি আছে, এই ধরনের বাচ্চা যদি জন্মগ্রহণ করে তাহলে বাবা মার জন্য বার্ডেন, অথবা দেখা যাবে যে অনেক বেশি ট্রিটমেন্ট লাগে, এক্সপেন্সিভ ট্রিটমেন্ট, অথবা বাচ্চাটা হ্যান্ডিক্যাপড হয়ে বেঁচে থাকে, বেড রিডেন হয়ে বেঁচে থাকে। সেক্ষেত্রে এই বাচ্চা যদি আমরা প্রেগনেন্সিতে ডায়াগনোসিস করতে পারি, তাহলে সেটাও কিন্তু একটা ইন্ডিকেশন যে আমরা এই প্রেগনেন্সি টার্মিনেট করে দেব। এই চাইল্ড যাতে পৃথিবীতে এসে সে নিজের জন্য প্লাস সমাজের জন্য বা বাবা মার জন্য বোঝা না হয়, সেক্ষেত্রে আমরা আগে ডায়াগনোসিস করে এই ধরনের বাচ্চা কিন্তু টার্মিনেশন করে দেব। আর 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে আমাদের কাছে অনেক আসে যে কন্ট্রাসেপটিভ পিল। অনেকেই বেরিয়ার মেথড ইউজ করে, কন্ডোম। দেখা যায় বলে যে কন্ডোম ইউজ করা সত্ত্বেও প্রেগনেন্সি চলে এসছে। সেক্ষেত্রে হয়তো বা কন্ডোমের ফেইলুর, কন্ডোম ফেটে গেছে, এমন হতে পারে। আবার অনেকে পিল খায়, তো পিলের ক্ষেত্রে দেখা যায় যে সে হয়তো পিল মিস করেছে, পরপর 2 দিন পিল মিস করেছে, অথবা তার পিল খাওয়ার সময় কোনো অসুখ ছিল, সে অ্যান্টিবায়োটিক খেয়েছে, অথবা তার সিভিয়ার ভমিটিং বা ডায়রিয়া হয়েছে যার কারণে পিলটা কাজ করেনি, অথবা সে কপারটি ইউজ করতো, কপারটিতে কিন্তু অনেক সময় অ্যাক্সিডেন্টাল প্রেগনেন্সি চলে আসে। কাজে কন্ট্রাসেপশনে যদি ফেইলুর হয়, যে কন্ডোম ইউজ করেছিল
পিল সে ইউজ করেছে, পিল মিস করেছে, অথবা সে কপারটি পড়া তা সত্ত্বেও সে প্রেগনেন্সি তার হয়ে গেছে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা কনসিডার করি যে তার প্রেগনেন্সিটা টার্মিনেশন করা যেতে পারে। কাজে আমাদের এগুলোই বুঝতে হবে যে আমরা মেডিকেল টার্মিনেশনের ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখবো। তোমাদেরকে প্রায় জিজ্ঞেস করে যে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, যেটাকে আমরা বলতে পারি থেরাপিউটিক অ্যাবর্শন, সেটার ইন্ডিকেশন কি, কোন কোন ক্ষেত্রে আমরা টার্মিনেশন করি। তো আমি এতক্ষণ যে বিষয়গুলো বললাম সেগুলোই তোমাদের ইন্ডিকেশন হিসেবে বলতে হবে। তো প্রথমটাই তো আমরা বলবো যে টু সেভ দ্য লাইফ অফ দ্য মাদার, তার মানে মায়ের এমন কিছু অসুখ আছে যেই অসুখে মা যদি প্রেগনেন্সি ক্যারি করে তাহলে মা মারা যেতে পারে, এবং প্রেগনেন্সির মধ্যেই সে মারা যেতে পারে, অথবা প্রেগনেন্সির ডেলিভারি প্রসেস অথবা ডেলিভারি পরেও সে মারা যেতে পারে। সে সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু টার্মিনেশন করে দিই। তাহলে মায়ের কোন ডিজিজ গুলো থাকলে আমরা তার প্রেগনেন্সি কন্টিনিউশনটা অ্যালাউ করব না। এই ধরনের কতগুলো ডিজিজের নাম তোমাদের জিজ্ঞেস করতে পারে। ডিজিজ, হ্যাঁ, ডিকম্পেনসেটেড হার্ট লেশন, তার মানে সিভিয়ার হার্ট লেশন যদি থাকে গ্রেড 3 অথবা 4, যখন মা দেখা যায় যে বসে থাকলেই তার শ্বাসকষ্ট হচ্ছে বা সমস্যা হচ্ছে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা টার্মিনেশনের অ্যাডভাইস করি। অথবা মা আমাদেরকে হিস্ট্রি দেয় যে প্রেগনেন্সি, আগের প্রেগনেন্সিতে তার হার্ট ফেলিউর যেটা করেছিল, অথবা দুটো প্রেগনেন্সির মাঝখানে তার হার্টের প্রবলেম দেখা দিচ্ছিল, হার্ট ডিজিজ, তাহলে আমরা কিন্তু প্রেগনেন্সিটা টার্মিনেশন করে দেবো। হার্ট ডিজিজের পরে আসে যেমন ধরো হাইপারটেনশন। হাইপারটেনসিভ বমি তো আমরা অনেকে দেখছি যে প্রেগনেন্সি কন্টিনিউ করছে, কিন্তু যেই হাইপারটেনশনটা মায়ের জন্যই অনেক বেশি বিপজ্জনক, যেটাকে আমরা বলি ম্যালিগন্যান্ট হাইপারটেনশন, তার মানে প্রেশার অনেক বেশি, এবং এই প্রেশারের পরে সে যদি প্রেগনেন্সি ক্যারি করে তাহলে তার কার্ডিওভাস্কুলার চেঞ্জ হয়ে ম্যালিগন্যান্ট হাইপারটেনশনে আমরা কিন্তু প্রেগনেন্সি টার্মিনেশন করে ফেলবো। এরপর আসে কিডনি ডিজিজ। কিডনি ডিজিজে দেখা গেল গ্লোমেরুলোনেফ্রাইটিস অনেক বেশি পরিমাণে তার ক্রিয়েটিনিন, তখন কিন্তু আমরা তাকে অ্যাডভাইস করি এই প্রেগনেন্সি টার্মিনেশনের জন্য। তারপর কমন একটি ডিজিজ আছে ডায়াবেটিস। ডায়াবেটিসের ক্ষেত্রেও প্রেগনেন্সি ক্যারি করে, কিন্তু যেই ডায়াবেটিস অ্যাসোসিয়েটেড উইথ রেটিনোপ্যাথি। রেটিনোপ্যাথি মানে কি, রেটিনাল ড্যামেজ হবে, রেটিনাতে প্যাথোলজি হয়। এখন রেটিনাতে যদি কোনো ধরনের চেঞ্জ হয় সেটা কিন্তু ইরিভার্সিবল, হ্যাঁ। তো রেটিনার চেঞ্জ গুলো যদি প্রেগনেন্সির সময় আমরা ডায়াবেটিস সহ প্রেগনেন্সি অ্যালাউ করি, দেখা যাবে আরো বেশি ভাস্কুলোপ্যাথি হচ্ছে, ডায়াবেটিস আরো বেশি ওর্সেনিং হচ্ছে, তার আরো বেশি বেশি রেটিনাল ড্যামেজ হচ্ছে, যেটা পার্মানেন্ট। সো ডায়াবেটিস উইথ রেটিনোপ্যাথি যদি থাকে আমরা কিন্তু তাকে প্রেগনেন্সি টার্মিনেশন করার অ্যাডভাইস দিই। এরপরে আসে ম্যালিগনেন্ট কেস, যেমন ধরো সিএস সার্ভিক্স অথবা ব্রেস্টের ক্যান্সার। সিএস সার্ভিক্স অথবা ব্রেস্টের ক্যান্সারের আর্লি স্টেজেও অনেক সময় কোনো মহিলা যদি দেখে যে প্রেগনেন্ট, সেক্ষেত্রে সে কিন্তু ম্যাচুরিটি পর্যন্ত, অনেক ক্ষেত্রে 34 থেকে 36 উইক এমন কন্ডিশন পর্যন্ত তারা কন্টিনিউ করে তারপর ডেলিভারি করে সিজারিয়ান সেকশনের মাধ্যমে তারপর তারা ক্যান্সারের চিকিৎসা নেয়। কিন্তু আমরা যদি দেখি যে আর্লি ফার্স্ট ট্রাইমেস্টারে অ্যাডভান্সড ম্যালিগনেন্সি, সেটা ব্রেস্টের ম্যালিগনেন্সি হতে পারে অথবা সার্ভিক্সের ম্যালিগনেন্সি হতে পারে, অ্যাডভান্সড ম্যালিগনেন্সি, সেক্ষেত্রে আমরা তাকে অবশ্যই অ্যাডভাইস করব প্রেগনেন্সি টার্মিনেশন করে দেওয়ার জন্য, যাতে তার এই ম্যালিগনেন্সি ট্রিটমেন্টটা আমরা খুব দ্রুত শুরু করতে পারি এবং এটা পেশেন্টের সার্ভাইভিলিটি বাড়তে পারে এবং পেশেন্ট যেন আর বেশি ওর্সেনিং কন্ডিশনে চলে না যায়। কাজে ম্যালিগনেন্ট কন্ডিশনে কিন্তু আমাদেরকে প্রেগনেন্সি টার্মিনেশন কনসিডার করতে হয়। এরপর আরেকটি কন্ডিশন আছে, যেমন ধরো সাইকিয়াট্রিক ইলনেস। অনেক পেশেন্ট আছে একেবারে অ্যাকিউট সাইকোসিস থাকে, বিশেষ করে আমি বলছি সিজোফ্রেনিক পেশেন্টদের কথা। এই সিজোফ্রেনিক পেশেন্ট যদি প্রেগনেন্সি হয়ে যায় তাহলে কিন্তু তার এই যে সিমটম গুলো, সিজোফ্রেনিয়া, ডিলুশন, হ্যালুসিনেশন এবং অ্যারোগেন্ট যে বিহেভিয়ার গুলো, সেগুলো কিন্তু অনেক বেশি এগ্রিভেশন হয়। কাজে আমরা প্রেগনেন্সিতে কখনোই সিজোফ্রেনিক পেশেন্টদের ক্ষেত্রে প্রেগনেন্সি কন্টিনিউশনটা অ্যালাউ করি না, অবশ্যই সেটা সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিয়েই আমরা সেটা করব। তাছাড়া সাইকিয়াট্রিক ইলনেসের আরেকটি বড় যেটা প্রবলেম সেটা হচ্ছে পেশেন্টরা অ্যান্টিসাইকোটিক ড্রাগ খায়, এবং এই অ্যান্টিসাইকোটিক ড্রাগ গুলো কিন্তু কন্টিনিউ করতে হবে, না হলে রোগীর সাইন সিমটম গুলো এগ্রিভেট করবে। কিন্তু এই অ্যান্টিসাইকোটিক ড্রাগ গুলো কিন্তু বাচ্চার জন্য খুবই টক্সিক, টেরাটোজেনিক, এতে বাচ্চার যে কোনো ধরনের ফিজিক্যাল ডিফর্মিটি হতে পারে। আর সে কারণেই আমরা সাইকিয়াট্রিক পেশেন্টদের ক্ষেত্রে আমরা প্রেগনেন্সি টার্মিনেশনটা অ্যাভয়েড টার্মিনেশন করতে বলি যদি তার অ্যাকিউট সাইকোসিস থাকে অথবা সে অ্যান্টিসাইকোটিক খুব পাওয়ারফুল ড্রাগ খায়।
আর অনেক ক্ষেত্রে আমরা এপিলেপসির ক্ষেত্রে, যেমন ধরো এপিলেপসি কিন্তু প্রেগনেন্সিতে অনেক ক্ষেত্রে এগ্রিভেট হয় মাথার কেসে, অথবা পেশেন্ট যে অ্যান্টি এপিলেপটিক ড্রাগ গুলো খায়, এই অ্যান্টি এপিলেপটিক ড্রাগ গুলো কিন্তু খুবই টেরাটোজেনিক, এতেও কিন্তু বাচ্চার গ্রস ম্যালফরমেশন এবং ডিফর্মিটি হতে পারে। আর সে কারণে আমরা এপিলেপসির পেশেন্ট এবং যারা নাকি অ্যান্টি এপিলেপটিক ড্রাগ খাচ্ছে তাদের ক্ষেত্রেও প্রেগনেন্সি টার্মিনেশনটা অ্যাডভাইস করে থাকি। আর আগে তোমরা বইপত্র পাবে, বা আগে আমরা এটা জানতাম যে যাদের হাইপার ইমেসিস গ্র্যাভিডেরিয়ামটা ইনট্রাক্টেবল, মানে ট্রিটমেন্ট করেও তাদের ভমিটিংটা কমানো যাচ্ছে না, তখন কিন্তু অনেক ক্ষেত্রে ইন্ডিকেটেড ছিল যে প্রেগনেন্সি টার্মিনেশন করে দেওয়া, তাহলে কিন্তু তার ভমিটিংটা কমে যায়। কিন্তু এখন কিন্তু এটা আর আমরা ইন্ডিকেশনে ফেলি না, কারণ হাইপার ইমেসিস গ্র্যাভিডেরিয়ামের অনেক ভালো ভালো ট্রিটমেন্ট এসছে। এভাবে কিন্তু রোগীকে আমরা সুস্থ করতে পারি, এবং হাইপার ইমেসিস গ্র্যাভিডেরিয়ামের অন্য যে কোনো কারণ থাকতে পারে, রেনাল কজ অথবা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কজ, লিভার কজ, সেই কজগুলো যদি ট্রিটমেন্ট করা যায় তাহলে কিন্তু রোগী প্রেগনেন্সি ক্যারি করতে পারে। কাজে তোমরা ইনট্রাক্টেবল হাইপার ইমেসিস গ্র্যাভিডেরিয়াম এখন আর বলবে না মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সিতে, বাকিগুলো তোমরা বলবে। তো এগুলো গেল যে টু সেভ দ্য লাইফ অফ দ্য মাদার, এটার জন্য আমরা বলবো। আর নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে আমরা বলতে পারি যে বাচ্চার কজগুলো। হ্যাঁ, বাচ্চার তোমাদেরকে আগে বলেছি যে যদি আলট্রাসোনোগ্রাম করে আমরা দেখি যে তার কোনো সিভিয়ার ফিজিক্যাল অথবা যে কোনো ধরনের মেন্টাল অ্যাবনর্মালিটি বা ডিফর্মিটি হওয়ার চান্স অনেক বেশি, বা আমরা আলট্রাসোনোগ্রামে ফিচার দেখতে পাচ্ছি ফিজিক্যাল ডিফর্মিটি, সেক্ষেত্রে কিন্তু আমরা প্যারেন্টকে কাউন্সিলিং করে এটা টার্মিনেশন করে দিই। এখন তোমাদের জিজ্ঞেস করতে পারে কি কি ধরনের ডিফর্মিটি আগে থেকে অ্যান্টিনেটালি ডায়াগনোসিস করা যেতে পারে। তো আলট্রাসোনোগ্রামের মাধ্যমে আমরা কিন্তু অ্যানেনকেফালি অথবা গ্রস কোনো ফিজিক্যাল ডিফর্মিটি, যে তার মেরোমেলিয়া, হাত পা অনেকের থাকে না, তারপর অনেক ক্ষেত্রে দেখা যায় ওপেন স্পাইনা বিফিডা, সিস্টিক হাইগ্রোমা, এবং সিভিয়ার ফর্মে থাকে গ্যাস্ট্রিস্কিসিস, এক্সামফেলোস, এই ধরনের অনেকগুলো ডিজিজ থাকে, যেখানে বাচ্চা কিন্তু ডেলিভারির পরে বেশি বাঁচে না, অথবা বাঁচলেও খুব মরিবান্ড হয়ে বাঁচে। হ্যাঁ, সে সমস্ত ক্ষেত্রেও আমরা কিন্তু আগে যদি ডায়াগনোসিস করতে পারি যে আলট্রাসোনোগ্রাফি যে বাচ্চার এই প্রবলেম গুলো দেখা যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা টার্মিনেশন অ্যাডভাইস দিয়ে থাকি। কিছু ফ্যামিলিতে তোমরা দেখবে যে আগের যে বাচ্চা সেটা ডাউন সিনড্রোম, এই প্যারেন্টরা কিন্তু খুবই অ্যানশিয়াস থাকে, এজন্য তারা ডাউন সিনড্রোম যদি আগের বাচ্চা থাকে তাহলে সে দ্বিতীয়বার যদি প্রেগনেন্ট হয় তখন সে জানতে চায় যে তার এই বাচ্চাও কি ডাউন সিনড্রোম হবে কিনা। এখন কিন্তু বেশ কয়েকটি আধুনিক টেস্ট বের হয়েছে, ট্রিপল টেস্ট, কোয়াড্রিপল টেস্ট, এই টেস্ট গুলো স্ক্রিনিং করে আমরা অনেক ক্ষেত্রে কনফার্মেশন দিতে পারি যে তার এই প্রেগনেন্সির বাচ্চাও কি ডাউন সিনড্রোম হবে কিনা। এখন এই টেস্ট গুলোর মাধ্যমে যদি আমরা দেখি যে ডাউন সিনড্রোম হওয়ার পসিবিলিটি অনেক বেশি, সেক্ষেত্রে কিন্তু আমরা মাকে অ্যাডভাইস করতে পারি এই প্রেগনেন্সি টার্মিনেশন করার। তারপর তোমার কতগুলো হেরিডিটারি ব্লাডের ডিসঅর্ডার থাকে, বিশেষ করে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া মেজর যেই ফ্যামিলিতে যেই বাচ্চার আছে তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বাবা এবং মা দুজনেই ক্যারিয়ার। কাজেই যদি অ্যান্টিনেটালি তারা কোরিয়নিক ভিলাস স্যাম্পলিং বা অ্যামনিওটিক ফ্লুইড স্টাডির মাধ্যমে দেখে যে এই বাচ্চারও থ্যালাসেমিয়া হবে, এটা কিন্তু অ্যান্টিনেটালি ডায়াগনোসিস করা যায় এখন, তাহলে সে কিন্তু থ্যালাসেমিয়া মেজরের একটি বেবি অলরেডি ক্যারি করছে, এবং সেটার জন্য তাকে অনেক খরচ দিতে হচ্ছে, এবং বাচ্চাটার সার্ভাইবিলিটির চান্সও কম। প্রচুর রক্ত দিতে হয় বাচ্চাকে, এবং অনেক মারাই কিন্তু যারা গরিব থাকে তারা নিঃস্ব হয়ে যায়, তো তারা কিন্তু চাইবে না যে পরের বাচ্চাটাও আবার থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করুক। সেক্ষেত্রে আমরা যদি থ্যালাসেমিয়া আগে ধরতে পারি, সেটাও কিন্তু আমরা মেডিকেল টার্মিনেশন একটা ইন্ডিকেটেড যে এখানে আমরা প্রেগনেন্সিটা টার্মিনেশন করে। তো এগুলো গেল চাইল্ডের কজ। আর এরপরে সবচেয়ে বেশি প্রেগনেন্সি টার্মিনেশন করা হয় যে ইন্ডিকেশনে আমরা প্র্যাকটিক্যালি পাই, সেটা হচ্ছে তোমার আমরা দেখি মাল্টিপ্যারা মাদার গুলো, যাদের বেশ কয়েকটি বাচ্চা অথবা দুটা বা তিনটা বাচ্চা, তাদের ক্ষেত্রে দেখা যায় আনপ্ল্যান্ড প্রেগনেন্সি বা অ্যাক্সিডেন্টাল প্রেগনেন্সি, যেটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলতে পারি যে কন্ট্রাসেপটিভ ফেইলিউর। তো এই ধরনের মায়েদের ক্ষেত্রেও আমরা কিন্তু যাদের আনপ্ল্যান্ড প্রেগনেন্সি অথবা অ্যাক্সিডেন্টাল প্রেগনেন্সি, সেক্ষেত্রে কন্ট্রাসেপটিভ ফেইলিউর, তাদের ক্ষেত্রে আমরা মেডিকেল টার্মিনেশন গুলো করে থাকি। আর আগেই বলেছি যে ফিজিক্যাল অ্যাসল্টের যে কেসগুলো, রেপ কেসগুলো, এবং অনেক ক্ষেত্রে মেন্টালি রিটার্ডেড ওমেনরা রেপ হচ্ছে, তাদের প্রেগনেন্সি হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রেও অবশ্যই মেডিকেল টার্মিনেশনের একটা ইন্ডিকেশন আছে। সো মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি মানে হচ্ছে থেরাপিউটিক অ্যাবর্শন,
তোমাকে ইন্ডিকেশন জিজ্ঞেস করলে তুমি এভাবে অ্যান্সার করতে পারো। এটা রিটেনেও ধরতে পারে তোমাদেরকে, এবং অ্যাবর্শন থাকলে সেক্ষেত্রে কিন্তু ভাইবা, টেবিল ভাইবাতেও তোমাদের এই কোশ্চেন গুলো কিন্তু অনেক ধরে। তো মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি তোমরা যে করবে, এখন তোমাকে জিজ্ঞেস করতে পারে যে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি প্রসিডিউরটা কি। প্রসিডিউরটা কি, এখন এটা টার্মিনেশন ফার্স্ট ট্রাইমেস্টারে কিভাবে করা যায়, অথবা যদি পেশেন্ট ডিলে করে আসে, সেকেন্ড ট্রাইমেস্টারে আসে, যে 12 উইক 3 মাস পরে পেশেন্ট এসছে, সে হয়তো জানতো না, অনেক সময় অনেকে ইরেগুলার মেনস্ট্রুয়েশন থাকে, অথবা পেশেন্ট আনঅ্যাওয়্যার থাকে, সেক্ষেত্রে, এবং অনেকে থাকে যে বাচ্চা ছোট, ব্রেস্ট ফিডের মা, তাদের দেখা যায় যে তাদের মাসিক এমনিতেই হয় না, মাসিক হয় না, তার মধ্যে সে প্রেগনেন্ট হয়ে গেছে, তারা কিন্তু বুঝতে পারে না, আনঅ্যাওয়্যার থাকে, এবং এ সমস্ত মা অনেক ক্ষেত্রে দেখা যায় সেকেন্ড ট্রাইমেস্টারে আসে। কাজে আমাদের মেডিকেল টার্মিনেশন কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টারেও যেমন করতে হয়, ঠিক তেমনি সেকেন্ড ট্রাইমেস্টারেও মেডিকেল টার্মিনেশনের কিছু ইন্ডিকেশন আছে। ফার্স্ট ট্রাইমেস্টার বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি আপ টু 12 উইক। আর সেকেন্ড ট্রাইমেস্টার বলতে আমরা বুঝি 13 উইক থেকে 20 উইক পর্যন্ত যে মেডিকেল টার্মিনেশন গুলো করা হয়, সেটাকে বলা হয় সেকেন্ড ট্রাইমেস্টার, মিড ট্রাইমেস্টার মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। এখন মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি কি কি ভাবে করা যায়, এটা তোমাদের একটা কোশ্চেন হতে পারে। তো তোমরা এটা বলতে পারো যে এটা মেডিকেল মেথডেও করা যায়, যার মানে হচ্ছে আমরা যে কোনো ধরনের মেডিসিন ইউজ করে করতে পারি, আর আরেকটা করা যায় সার্জিক্যালি করা যায়। তো তোমাকে বলতে পারে যে ফার্স্ট ট্রাইমেস্টারে মেডিকেল যে টার্মিনেশন অফ প্রেগনেন্সি আমরা করব, সেক্ষেত্রে কি কি ড্রাগ ইউজ করা যায়, বলবে যে তোমাদেরকে ড্রাগ গুলোর নাম বলো, তাহলে সেই ক্ষেত্রে তোমরা বলবে মিফেপ্রিস্টন ইউজ করতে পারো, মিজোপ্রোস্টল ইউজ করতে পারো, আর হচ্ছে মেথোট্রেক্সেট। মেথোট্রেক্সেট এখন আর তেমন একটা ইউজ হয় না, সো তোমাদের জন্য বলাটা সেফ হবে মিফেপ্রিস্টন উইথ মিজোপ্রোস্টল। এবং ফার্স্ট ট্রাইমেস্টারে যে টার্মিনেশন গুলো করা হয়, সেক্ষেত্রে কিন্তু তোমার মিফেপ্রিস্টন এবং মিজোপ্রোস্টল এই দুই ধরনের ট্যাবলেটের একটা প্যাকেজ পাওয়া যায়। তোমাদের জিজ্ঞেস করতে পারে এটা যে এই ধরনের প্যাকেজ কি মেডিসিন হিসেবে পাওয়া যায়, সেটা তোমরা জানো কিনা। তখন তোমরা বলবা হ্যাঁ, এটা এমটিপি কিট নামে পাওয়া যায়, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি কিট নামে, বা এমএম কিট হিসেবে পাওয়া যায়। সো এমএম কিটে কি কি থাকে, এটা একটা কোশ্চেন। এমএম কিটে থাকে তোমার মিফেপ্রিস্টন 200 মিলিগ্রাম, আর সাথে থাকে মিজোপ্রোস্টল। মিজোপ্রোস্টলে থাকে 4টা ট্যাবলেট। মিজোপ্রোস্টলের ট্যাবলেট গুলো কত মিলিগ্রাম করে থাকে? 200 মাইক্রোগ্রাম করে থাকে, তার মানে 4টা ট্যাবলেটে টোটাল 800 মাইক্রোগ্রাম থাকে। কাজে এটা হচ্ছে তোমার এমএম কিটের কম্পোজিশন। তোমাদেরকে মিফেপ্রিস্টন আর মিজোপ্রোস্টল সম্পর্কে পরে আরো ডিটেলস বলবো আমি, মেথড গুলো আগে বলে নিচ্ছি। এরপর হচ্ছে তোমাদের সার্জিক্যাল মেথড। এই ট্যাবলেট গুলো তোমরা মেডিকেলি ইউজ করতে পারো, আর সার্জিক্যালি তোমরা কি কি প্রসিডিউর ইউজ করতে পারো? সার্জিক্যালি তোমরা ইউজ করতে পারো, প্রথমে হচ্ছে এমআর। এমআর করা যায়, এটা তো তোমরা অনেক শুনেছো তাই না, যে এমআর করেছি। রোগীরা কিন্তু যে ধরনের অ্যাবর্শনই করে আসুক না কেন, সেটাকে তারা বলে যে আমি এমআর করেছি। এখন এটা হচ্ছে মেনস্ট্রুয়েশন রেগুলেশন, এটা কিন্তু আসলে একটা সার্জিক্যাল প্রসিডিউরের আন্ডারে আমরা বলবো যে এমআর। হ্যাঁ, এমআর মেনস্ট্রুয়েশন রেগুলেশন। আর কি কি ভাবে সার্জিক্যালি তোমার টার্মিনেশন করা যেতে পারে? আরেকটা হচ্ছে নাম এমভিএ, এটাও তোমাদের জিজ্ঞেস করতে পারে। এমভিএ মানে হচ্ছে ম্যানুয়াল ভ্যাকুয়াম অ্যাসপিরেশন। এমভিএ। 3 নম্বরে আর কি করতে পারো? সাকশন ইভাকুয়েশন করতে পারো, আর একটা হচ্ছে ডাইলেটেশন এবং ইভাকুয়েশন করতে পারো। তবে সাকশন ইভাকুয়েশন, ডাইলেটেশন, ইভাকুয়েশন এইগুলো এখন কিন্তু আর তেমন ইউজ হয় না। কাজে তোমাদেরকে সার্জিক্যাল মেথড বলতে সবচেয়ে বেশি যেটা বলতে হবে সেটা হচ্ছে তোমার এমআর, আর হচ্ছে কি এমভি। এগুলো হচ্ছে তোমার ফার্স্ট ট্রাইমেস্টারের কি কি পদ্ধতিতে আমরা টার্মিনেশন করতে পারি সেগুলো। এখন তোমাকে বলতে পারে যে এখন আমরা চলে যাই যে এমএম কি। ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা যে মেডিসিনটা ব্যবহার করি, সেটার মধ্যে ছিল মিফেপ্রিস্টন আর মিজোপ্রোস্টল। মিফেপ্রিস্টন ওষুধটা আসলে কি, এটা তোমাদেরকে ফার্মাকোলজিক্যালি এটা কম্পোজিশন কি এটা জিজ্ঞেস করতে পারে। তো তোমরা বলবে যে এটা হচ্ছে একটা প্রোজেস্টিন অ্যানালগ। এটার কাজ হচ্ছে ন্যাচারাল প্রোজেস্টেরনের অ্যান্টাগনিজম করা। তার মানে প্রোজেস্টেরন হচ্ছে প্রেগন্যান্সিকে সাপোর্ট করে, সেটার অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করে মিফেপ্রিস্টন। সো মিফেপ্রিস্টনের ট্যাবলেট থাকে হচ্ছে তোমার 200 মিলিগ্রাম।
তো মিফেপ্রিস্টোন আর মিজোপ্রোস্টোল সবসময় একসাথে দিলে কাজ করে ভালো, আর এ কারণেই মিফেপ্রিস্টোনের সাথে ওই মিজোপ্রোস্টোলের 4টা ট্যাবলেট থাকে। তো এটা কিভাবে ইউজ করা হয়, আমাদের এমএম কিটের মধ্যে তোমার একটা লিফলেট দেয়া আছে বাংলাতে, খুব ভালো করে লেখা। তারপরেও পেশেন্টদেরকে আমরা যখন থেরাপিউটিক অ্যাবর্শনের জন্য দেই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা তাকে কিন্তু আবার বাংলায় বুঝিয়েও দিই। যেমন প্রথমে আমরা কিন্তু একটু হিস্ট্রি নেই। হিস্ট্রির মধ্যে এমনিতেই আমরা জিজ্ঞেস করি যে তার কোনো সার্জিক্যাল হিস্ট্রি আছে কিনা। অনেক সময় ইউটেরাসে তারা বলে, প্রচুর পেশেন্ট হতে পারে মাল্টিপ্যারা পেশেন্টদের যে তাদের রাপচার ইউটেরাস ছিল, অথবা 2টা বা 3টা সিজার ছিল। তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের খুবই কেয়ারফুল হয়ে যেতে হবে। যেমন 2 সিজারের পরে আমরা কিন্তু এই মেডিসিনটা ইউজ করি না, কারণ সেক্ষেত্রে কিন্তু স্কার রাপচারের চান্স অনেক বেশি। সেক্ষেত্রে আমরা কিন্তু এই এমএম কিট মেডিসিনটা ইউজ করি না। কাজে হিস্ট্রি নিয়ে আমাকে এক্সক্লুড করতে হবে যে পেশেন্টের কোনো রাপচার ইউটেরাস অথবা স্কার্ড ইউটেরাস, যেটা সার্জারি হয়েছে 2বার বা 3বার ইউটেরাসে, এমন কোনো হিস্ট্রি আছে কিনা। এবং অনেক পেশেন্ট কিন্তু অ্যালার্জি থাকতে পারে, কাজে অ্যালার্জির হিস্ট্রিটা নিতে হবে। আর পেশেন্টের এটা বুঝতে হবে যে তাকে কাউন্সিলিং করতে হবে। এটা দেওয়ার আগে অবশ্যই তাকে পরিপূর্ণভাবে ইনফরমেশন করে দিতে হবে, এটা কিভাবে কাজ করে, কি হয়, কতক্ষণ লাগে, সবকিছু তাকে বুঝিয়ে দিতে হবে। যেমন ধরো এই ট্যাবলেটটা কিভাবে খেতে হয়, পেশেন্টটা তোমাকে জিজ্ঞেস করবে। তো এটা হচ্ছে তোমার মিফেপ্রিস্টোন ট্যাবলেটটা পানি দিয়ে খাবে, গ্লাসে পানি দিয়ে গিলে খাবে ওরালি। এভাবে আমরা পেশেন্টদেরকে বলি যে আপনারা পানি দিয়ে গিলে খাবেন ওরালি, এবং তার ঠিক 24 থেকে 48 আওয়ার পরে যে 4টা ট্যাবলেট থাকে মিজোপ্রোস্টোল, সেটা সে নিবে। কিন্তু সেটা সে কিভাবে নিবে, এটা নিবে সে বাক্কালি। বাক্কালি মানে কি, 2টো ট্যাবলেট এই বাক্কাসে আর 2টো হচ্ছে এই গালে। তো বাক্কালির 4টা ট্যাবলেট সে প্রায় 20 থেকে 25 মিনিট গালের ভেতরেই রাখবে, এবং যখন পরিপূর্ণভাবে ট্যাবলেট গুলো গলে যাবে তখন সে ঢোক গিলবে, যাতে তখন তার ট্যাবলেটটা স্টমাকে ঢোকে। তার মানে এটা সে পানি দিয়ে গিলে খাচ্ছে না, এটা সে গালের ভেতরে রাখছে এবং আস্তে আস্তে সেটা তার অ্যাবজর্পশন হচ্ছে। এবং তাকে এই নিয়মগুলো বলে দিতে হবে। সাথে পেশেন্টকে কাউন্সিলিং করতে হবে যে কোন ক্ষেত্রে পেশেন্ট এই ট্যাবলেটটা নিতে পারবে, এবং এই ট্যাবলেটের সাইড ইফেক্ট কি, এই ট্যাবলেটের কমপ্লিকেশন কি, এবং কখন তাকে হসপিটালাইজ হতে হবে, এরকম একটি ব্যাপার। তো থেরাপিউটিক অ্যাবর্শনের ক্ষেত্রে আমরা বলি যে পেশেন্ট কিন্তু যখন তার ব্লিডিং শুরু হবে বা একটু পেইন হবে, তখন সে হসপিটালে চলে আসতে পারে। আবার অনেক ক্ষেত্রে ফার্স্ট ট্রাইমেস্টারে পেশেন্ট কিন্তু একা একা এই ট্যাবলেটটা নিয়ে ফেলে। কাজে আমাদেরকে কাউন্সিলিং করতে হবে যে আপনার এই ট্যাবলেট নিলে কি কি সমস্যা হতে পারে। প্রথমে আমাদেরকে সাইড ইফেক্ট গুলো বলে দিতে হবে। যেমন মিফেপ্রিস্টোন আর মিজোপ্রোস্টোল দিলে অনেকের অ্যালার্জিক রিঅ্যাকশন হতে পারে, ইচিনেস হতে পারে, কারো কারো দেখা যায় যে ফেস ফুলে যায়, ঠোঁট ফুলে যায়, কারো কারো সিভিয়ার ক্ষেত্রে দেখা যায় ব্রঙ্কোস্প্যাজম হতে পারে। তাহলে পেশেন্টকে কিন্তু আগেই আমাদেরকে জানিয়ে দিতে হবে। আর এটাও বলতে হবে যে এই ওষুধটা খেলে অনেক ক্ষেত্রে জ্বর আসে, কিন্তু জ্বরটা তো মাইল্ড ফর্মে আসে, কিন্তু কেউ যদি দেখে যে তার জ্বর 100 এর উপরে এবং 4 ঘন্টার বেশি পারসিস্ট করছে, তাহলে কিন্তু তাকে হসপিটালে আসতে হবে, ইনফর্ম করতে হবে এবং চলে আসতে হবে। এই মেডিসিনটা খেলে যে সিম্পল কিছু সাইড ইফেক্ট হয়, যেমন ধরো তোমার জ্বর আসে, পেটে ব্যথা হতে পারে, ডায়রিয়া হয়, নশিয়া হতে পারে, ভমিটিং হতে পারে, এই হালকা সাইড ইফেক্ট গুলো হতে পারে। এটা পেশেন্টকে বলে দিতে হবে। এবং তখন তার ডায়েটটা কেমন হয়, অনেকে বলে তখন সে কি খাবে, আমরা বলে দিই যে তখন একটু ওয়ার্ম এবং সেমি সলিড লিকুইড খাবার খেলেই তার ভালো। তো পেশেন্টকে আমরা দেওয়ার আগে এনশিওর করব যে সে অবশ্যই আমাদের কাছে ফলো আপে তাকে আসতে হবে। সে অনেক রিমোট একটি জায়গায়, যেখানে কোনো হাসপাতালের ফ্যাসিলিটি নাই, অথবা তার কোনো ইমার্জেন্সি কমপ্লিকেশন অ্যারাইজ করলো, তখন সে আসতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু আমরা কখনোই এই মেডিসিনটা প্রেসক্রাইব করবো না। এই জন্য পেশেন্টকে বলতে হবে যে আপনি খেলে পরে আপনার হঠাৎ করে যদি অনেক বেশি ব্লিডিং হয়, অথবা আপনি দেখেন যে আপনার অনেক পেইন হচ্ছে, অথবা অনেক জ্বর, প্রচুর বমি হচ্ছে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনি বাসায় থাকবেন না, হসপিটালে চলে আসবেন, এবং হসপিটাল তার নিয়ার বাই হতে হবে। কাজে আমি এই বিষয়গুলো এনশিওর করে যে তার যদি অনেক বেশি ব্লিডিং হয়, পেটে ব্যথা হতে পারে, অনেক বমি হতে পারে, জ্বর আসতে পারে এবং জ্বরটা থেকে যেতে পারে, সেসব ক্ষেত্রে কিন্তু সে অবশ্যই হসপিটালাইজ হবে। কাজে অনেক দূরে গ্রামে বা রিমোট জায়গায় থাকলে আমরা কখনোই এমএম কিটটা থেরাপিউটিক অ্যাবর্শনের জন্য, মেডিকেল টার্মিনেশনের জন্য
প্রেসক্রাইব করবো না। এখন তোমাদেরকে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করে, সেটা হচ্ছে যে তোমার এই মিফেপ্রিস্টন এটা বা এমএম কিট যেটা সেটার কি আর কোনো সমস্যা আছে কিনা। যেমন ধরো আমরা কিন্তু হিস্ট্রিতে জিজ্ঞেস করি এই ট্যাবলেটটার কয়েকটা ড্রাগের সাথে ইন্টারাকশন হয়, তখন কিন্তু এই ড্রাগের ইফিকেসি কমে যায়। যেমন ধরো কেউ যদি অ্যান্টি ফাঙ্গাল নিয়ে থাকে, অথবা কেউ অ্যান্টিবায়োটিক ইউজ করছে, অথবা লং টাইম স্টেরয়েড ইউজ করছে, অনেকে অ্যান্টি সিজার ড্রাগ ফেনাইটুইন ইউজ করছে, ডায়াজেপাম ইউজ করছে, কিংবা ধরো এনএসআইড ইউজ করছে পেইনকিলার হিসেবে, কিংবা যদি দেখি আমরা যে তারা অ্যান্টিপ্লেটলেট ড্রাগ যেমন ধরো অ্যাসপিরিন, ক্লেক্সেন এগুলো ইউজ করছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু কশাসলি দিতে হবে, কারণ এই ড্রাগগুলোর সাথে ইন্টারাকশন হয়ে ইফিকেসি কমে যেতে পারে। এবং তখন দেখা যায় যে যদি কেউ অ্যান্টি প্লেটলেট ড্রাগ ইউজ করে, তার ক্ষেত্রে অনেক বেশি ব্লিডিং হতে পারে এই ড্রাগের জন্য, কারণ এই ড্রাগের কাজই হচ্ছে অ্যাবর্শন করানো। তো অ্যাবর্শনের সময় ব্লিডিংটা দেখা গেল সে যেহেতু অ্যান্টিপ্লেটলেট জাতীয় ড্রাগ ইউজ করছে, অ্যান্টিকোয়াগুলিন জাতীয় ড্রাগ ইউজ করছে, তাদের ক্ষেত্রে সিভিয়ার ব্লিডিং হচ্ছে। এখন তাহলে তোমার এই হিস্ট্রি গুলো নিয়ে জিজ্ঞেস করে তারপর দিতে হবে। কাজে ফার্মেসিতে তুমি দেখবে যে যত্রতত্র এই ড্রাগটা প্রেসক্রিপশনে লিখে দিচ্ছে যে পেশেন্টের ইউরিন টেস্ট পজিটিভ এসেছে, আনপ্ল্যান্ড প্রেগনেন্সি, তার আগে দুটো সিজার আছে, ফার্মাসিস্ট কিন্তু আর কিছু জানে না, অথবা কম্পাউন্ডার যে যিনি উনি কিন্তু কিছু জানে না, উনি ব্লাইন্ডলি এমএম কিট লিখে দেবেন। এবং তখন যে কমপ্লিকেশন গুলো হয়, সিভিয়ার কমপ্লিকেশনের পেশেন্ট গুলো আমরা কিন্তু হসপিটালে পাচ্ছি। কাজে এটার জন্য কিছু রিকমেন্ডেশন আছে যে কারা ইমিউন কিটটা দিতে পারবে। যে কেউ কিন্তু দিতে পারবে না, ফার্মেসি কম্পাউন্ডার কিন্তু ইমিউন কিট দিতে পারে না, কিন্তু এই ড্রাগটি ওভার দ্য কাউন্টারের মতো হয়ে গেছে, ফার্মেসিতে অ্যাভেলেবল, যে কেউ এটা কিনতে পারে। বাংলাদেশের জন্য এটা খুবই দুঃখজনক। কাজে এই ড্রাগটা যে কেউ প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসলে আর কোনো ধরনের ইনভেস্টিগেশন না করে, কোনো হিস্ট্রি না নিয়ে দেখা যাচ্ছে এই ওষুধটা সেবন করছে এবং তার কমপ্লিকেশন নিয়ে আমাদের কাছে চলে আসছে। এখন তোমাকে এটা বুঝতে হবে যে এই ড্রাগটা আমরা কারা দিতে পারবো, কারা প্রেসক্রাইব করতে পারবো। এটা মনে রাখতে হবে যে রেজিস্টার্ড প্র্যাকটিশনার যারা মেডিকেল পার্সোনাল তারা, এবং সিস্টাররাও, যেমন ধরো যারা 25টির বেশি কেস ডিল করেছে, সার্জিক্যালি তারা করতে পারে, অথবা মেডিকেলি তারা এটা সলভ করতে পারে, অথবা 6 মাসে তাদের এই মেডিকেল টার্মিনেশনের উপরে কোনো ট্রেনিং আছে। আর অবস্টেট্রিশিয়ান গাইনোকোলজি যাদের ডিপ্লোমা ডিগ্রি আছে, তারা কিন্তু এই মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সির জন্য রেজিস্টার্ড, তারা এটা ডিল করতে পারবে, অন্য কেউ কিন্তু ডিল করতে পারবে না। কিন্তু বাংলাদেশে কিন্তু এটার প্র্যাকটিস হচ্ছে না, যে কেউ এই ড্রাগটা দিয়ে দিচ্ছে, কাজে এটা আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবং এই এমএম কিট দেওয়ার ব্যাপারে তোমার কিছু কন্ট্রা ইন্ডিকেশন আছে স্ট্রং, তোমাকে জিজ্ঞেস করতে পারে যে কাদের ক্ষেত্রে আমি এমএম কিট দিব না, কাদের ক্ষেত্রে এমএম কিট দিব না। যেমন ধরো যাদের অনেক বয়স, মোর দ্যান 35 ইয়ার, হ্যাঁ, তারপর যারা অনেক হাই ডোজের স্টেরয়েড লং টাইম ইউজ করছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই এমএম কিটটা দিব না। যাদের অ্যাডিনেক্সিয়াল ম্যাস আছে, অথবা অ্যাবডোমিনাল পেইন, কিংবা সাসপেক্টেড একটোপিক প্রেগনেন্সি, তার মানে টিউবাল প্রেগনেন্সিতে কিন্তু কখনোই এমএম কিট কাজ করবে না। কাজেই তোমার যদি দেখি যে তার প্রেগনেন্সির সাথে পেটে ব্যথা, তখন আমাদের মাথায় কিন্তু একটা ক্লিক করবে যে এটা কি তাহলে একটোপিক কিনা, টিউবাল প্রেগনেন্সি কিনা। আর পেশেন্টের যদি অ্যাডিনেক্সিয়াল কোনো মাস থাকে, তাহলে আমরা আরো বেশি সতর্ক হয়ে যাব। এমনকি মোলার প্রেগনেন্সি, হ্যাঁ, আমরা আল্ট্রাসোনোগ্রাম করে দেখলাম হাইডিটিফর্ম মোল, প্লাসেন্টাল টিস্যু, সেক্ষেত্রেও কিন্তু এমএন কিট কাজ করবে না। কাজে এগুলো হচ্ছে কন্ট্রা ইন্ডিকেশন, তোমাদেরকে বলতে হবে যে এইজ যার বেশি, এবং যার ক্ষেত্রে অ্যাডিনেক্সিয়াল ম্যাস আছে, অথবা সাসপেক্টেড একটোপিক প্রেগনেন্সি, সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন উইথ প্রেগনেন্সি, মোলার প্রেগনেন্সি, এই সমস্ত ক্ষেত্রেও হচ্ছে কন্ট্রা ইন্ডিকেটেড এমএন কিট দেওয়ার ক্ষেত্রে। তো এমএন কিট সম্পর্কে আমার মনে হয় তোমাদের এই গ্রস ব্যাপারগুলো অবশ্যই জানতে হবে। আর এরপরে চলো আমরা যাই সার্জিক্যাল মেথড। সার্জিক্যাল মেথড ফার্স্ট ট্রাইমেস্টারে প্রথমে যদি বলি, তাহলে চলো আমরা এমআর ব্যাপারটা জেনে নিই যে এমআর কি। বাংলাদেশে কিন্তু এটা মনে রেখো যে ইন্ডিয়াতে 1971-এ এই মেডিকেল টার্মিনেশন বা থেরাপিউটিক অ্যাবর্শনটা কিন্তু অনেক দেশে ইলিগাল, যে অ্যাবর্শন করানো যাবে না, কিন্তু এই মেডিকেল টার্মিনেশন বা যাদের ক্ষেত্রে করতেই হবে সেটার জন্য লিগালাইজ করা হয়েছে 1971-এ, এবং 75-এ এটাকে আরো বেশি রিফর্মড করা হয়েছে যে এটা পারমিটেড, কিন্তু এটা হচ্ছে তোমার যে ইন্ডিকেশন গুলো বলেছি সেই ইন্ডিকেশনের ক্ষেত্রে পারমিটেড।
কাজেই এই আইনটা কিন্তু আছে। এই আইন ভঙ্গ করলে জেল, জরিমানা বিভিন্ন বিষয়গুলো আছে, যদিও সেটা কিন্তু মেনটেন হচ্ছে না। অনেক যত্রতত্র তুমি দেখবে যে এমআর ক্লিনিক করে উঠেছে এবং ইল্লিগাল অথবা ক্রিমিনাল টার্মিনেশন করা হচ্ছে, তাই না? যে যেমন খুশি তেমন ভাবে অ্যাবর্শন করানো হচ্ছে, কিন্তু আমাদের বুঝতে হবে কোন ক্ষেত্রে আমরা মেডিকেলি টার্মিনেশন করতে পারবো। এছাড়া অন্য সবকিছুই কিন্তু ইলিগাল, ক্রিমিনাল অ্যাবর্শন বলবো সেটাকে। তো এমআর কি? এমআর কিন্তু তুমি দেখবে যে আমাদের মেডিকেল কলেজগুলোর সাথে কিন্তু একটা আরএইচ স্টেপ একটা সেন্টার থাকে, সেখানে এমআর করা হয়। এমআর মানে হচ্ছে গিয়ে তোমার রেগুলারাইজেশন, মানে অ্যাসপিরেশন অফ দ্য এন্ডোমেট্রিয়াল কন্টেন্ট, এইভাবে ওরা বলেছে। এটা একটা এনজিও থেকে করা। ওরা অ্যাবর্শনটাকেই খুব আর্লি যে অ্যাবর্শনটা করা হয়, ইনডিউসড অ্যাবর্শন, সেটাকে এমআর এর আন্ডারে নিয়ে এসে এটাকে লিগালাইজড করেছে। সেখানে ওরা বলছে যে অ্যাসপিরেশন অফ এন্ডোমেট্রিয়াল কন্টেন্ট আপ টু 14 days of missed period, হ্যাঁ, আপ টু 14 days of missed period in a previously normally menstruating woman। যে আগে নর্মালি মেনস্ট্রুয়েশন হতো যার, তার এইবার পিরিয়ড অফ হয়ে গিয়েছে ম্যাক্সিমাম 2 সপ্তাহ ধরে এন্ডোমেট্রিয়াল কন্টেন্ট, সেটাকে ওরা বলছে এমআর। এখন এই এমআরটার জন্য বিভিন্ন রকমের আরএইচ স্টেপ মেডিকেল কলেজগুলোতে দেখা যায়। তাছাড়া মেডিস্টোপস আছে, এগুলো সবই এনজিওর আন্ডারে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এটার সাথে অ্যাটাচড থাকে, গভর্নমেন্টও থাকে এটার সাথে ইনভলভ। এভাবে ওরা কাজটি করছে। এবং এই এমআর প্রসিডিউরটা হচ্ছে গিয়ে অফিস প্রসিডিউর, এটা আউটডোর প্রসিডিউর হিসেবে ডে কেয়ার বেসিসে এই হেল্পটা করা হচ্ছে। এবং এক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট একটু অ্যাপ্রিহেন্সিভ থাকে, অ্যানশিয়াস থাকে, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে সিডেটিভ ডায়াজিপাম অথবা প্যারাসার্ভিক্যাল ব্লক, আমি যে অ্যানালজেসিয়া ক্লাসে বলেছিলাম, সেই প্যারাসার্ভিক্যাল ব্লকের মাধ্যমে এখানে তোমার ক্যানুলা, প্লাস্টিকের চিকন ক্যানুলা 5 to 6 মিলিমিটার, এবং মিনিমাম ডাইলেটেশন করে প্লাস্টিক ক্যানুলার সাথে থাকবে এমআর সিরিঞ্জ, এবং সেখানে থাকবে বাল্ব। ওই বাল্বটা লক করে নেগেটিভ প্রেসার ক্রিয়েট করে কার্মেন্স ক্যানুলা বলা হয় সেটাকে। এমআর ক্যানুলার নাম হচ্ছে কার্মেন্স ক্যানুলা। এটার মাধ্যমে নেগেটিভ প্রেসার দিয়ে সাকশন করে অ্যাসপিরেট করে নিয়ে আসা হয় কন্টেন্টটা। এটা আসলে প্রেগনেন্সি কন্টেন্ট। এখন কিভাবে বুঝবে যে তার পিরিয়ড যে 2 সপ্তাহ ধরে হচ্ছে না? এই টিস্যুগুলো যেগুলো বের হচ্ছে, এগুলো সব ট্রোফোব্লাস্টিক টিস্যু। এটা তোমার বোঝার একটা সিস্টেম আছে। এটা কিন্তু অনেক ক্ষেত্রে তোমাদের জিজ্ঞেস করে যে কিভাবে বুঝবে যে এগুলো হচ্ছে গিয়ে কোরিওনিক টিস্যু। তুমি যদি নর্মাল স্যালাইনের মধ্যে এগুলোকে ডুবিয়ে দাও কন্টেন্ট গুলোকে, তাহলে দেখা যাবে এগুলো ফ্লাফি, ভাসতে থাকে, ভিলা স্ট্রাকচার থাকে, ভাসতে থাকে, ফ্লাফি থাকে, খুব হালকা থাকে এবং ভাসতে থাকে, ফ্লাফি ম্যাটেরিয়াল। তখন তুমি বুঝবে যে এগুলো প্রেগনেন্সি কম্পোনেন্ট ছিল। কিন্তু তুমি যদি সেটাকে অ্যাসপিরেট করে ওয়াশ করার পরে ফ্লাফি কোনো কম্পোনেন্ট না পাও, সেক্ষেত্রে তোমার কিন্তু একটি সন্দেহ হবে যে এটা প্রেগনেন্সি নাও হতে পারে, অথবা টিউবাল প্রেগনেন্সি হতে পারে। যে টিউবাল প্রেগনেন্সি এখনো তেমন করে ব্যথা আসেনি, কিন্তু ইন ফিউচারে তার হঠাৎ করে টিউব রাপচার হয়ে সে কিন্তু পেইন নিয়ে আসতে পারে। কারণ আমরা 14 দিনের মধ্যে পিরিয়ড মিস হচ্ছে তখন করে ফেলছি কোনো ধরনের টেস্ট ছাড়া। কাজে তুমি যদি দেখো যে এমআর করার পরে সেটা ফ্লাফি না, অন্যরকম, তোমার যদি সন্দেহ হয়, সেক্ষেত্রে তুমি কি অ্যাডভাইস করবে? তুমি অ্যাডভাইস করবে প্রেগনেন্সি টেস্ট, সেরাম বিটা এসসিজি, কারণ তুমি চাচ্ছ একটুপিক প্রেগনেন্সি কিনা টিউবাল প্রেগনেন্সি কিনা সেটাকে এক্সক্লুড করতে। কাজে একটুপিক প্রেগনেন্সি আর হচ্ছে এক্সক্লুড করার জন্য বিটা এসসিজি এবং সাথে আল্ট্রাসোনোগ্রাফি, এই দুটো তুমি অ্যাডভাইস করবে। তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই সেফ থাকা যায়। কারণ আমরা হসপিটালে ইমার্জেন্সি অনেক পেশেন্ট পাই একটুপিক প্রেগনেন্সি, সিভিয়ার পেইন, রাপচার হয়ে গেছে টিউব এবং পেশেন্ট শকে, তখন হিস্ট্রি নিয়ে জানা যায় যে কিছুদিন আগে সে এমআর করেছে। কারণ এমআরটা করাই হয়েছে যে তার পিরিয়ড মিসড হয়েছে সেজন্য, কোনো ধরনের টেস্ট ছাড়া, যে এটা কি টিউবে আছে না কি আছে কোনো কিছুই জানা যাচ্ছে না, আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টও নেই। কাজে এটা এমআর এর একটি কমপ্লিকেশন, যে পরে পেশেন্ট কিন্তু খুব একটুপিক নিয়ে আমাদের কাছে চলে আসে। তো সার্জিক্যাল মেথড গুলোর কি কমপ্লিকেশন সেটা একবারে বললেই ভালো, তবে এমআর এর ক্ষেত্রে স্পেশালি এই কমপ্লিকেশনটা আমরা অনেক পাই। এরপরে তুমি আসো এমভি। এমআরটা কিন্তু করা হয় খুব আর্লিতে, তাই না? 6 উইক এমন। আর এমভিএ যেটা, সেটা কিন্তু আপ টু 10 উইক পর্যন্ত করা যায়। এমভিএ মানে কি? এমভিএ দিয়েও তুমি মেডিকেল টার্মিনেশন করতে পারো, এটা হচ্ছে সার্জিক্যাল মেথড। এমভিএ এর মাধ্যমে তোমাকে বলবে এমভিএ মানে কি। এমভিএ মানে হচ্ছে ম্যানুয়াল ভ্যাকুয়াম অ্যাসপিরেশন। এমভিএ তেও একটি স্পেশাল ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়, এটা এমআর ক্যানুলা আর সিরিঞ্জের মতোই।
একই রকম দেখতে, কিন্তু এটা সিরিঞ্জটা একটু বড় থাকে 60 ml, এবং এটার যে ক্যানুলার যে ডায়ামিটার গুলো সেগুলো একটু বড় থাকে, অনেক মানে গ্রাজুয়েটেড থাকে। যেমন ধরো তোমার 6 মিলিমিটার থাকতে পারে, 8, 10, 12 মিলিমিটার পর্যন্ত ক্যানুলা গুলো সাইজ থাকে। আর এখানে আরেকটা যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে এখানে বাল্ব থাকে দুটো বাল্ব থাকার কারণে যখন তুমি দুটো বাল্ব ক্লোজ করে প্লাঞ্জারটাকে টানবে, তখন দেখবে যে এটার মধ্যে বেশি বেশি নেগেটিভ প্রেসার ক্রিয়েট হবে। বেশি বেশি যদি নেগেটিভ প্রেসার ক্রিয়েট হয়, তাহলে তোমার কিন্তু সাকশনটাও খুব ভালো হবে, এবং দেখা যাবে যে কোনো ধরনের ইনস্ট্রুমেন্টেশন ছাড়া ক্যানুলা দিয়ে নেগেটিভ প্রেসারের টানে ইউটেরাস থেকে কন্টেন্ট গুলো সাক আউট হয়ে বের হয়ে আসছে। তার মানে কি, এখানে তোমার তেমন কোনো ম্যানিপুলেশন হচ্ছে না, তুমি ক্যানুলা দিয়ে ঘোরাচ্ছ না, ইনস্ট্রুমেন্ট দিয়ে টাচ করছো না, কাজে ইনজুরির চান্সটা অনেক কম, খুবই সেফ। কাজে এমভিএ যদি করি, তখন তোমাকে জিজ্ঞেস করতে পারে যে এমভিএ টার অ্যাডভান্টেজ কি। এখন তুমি দেখো, এমভিএ তে প্লাস্টিক ক্যানুলা ইউজ করছি, ডাবল ভালভে নেগেটিভ প্রেসার অনেক বেশি হচ্ছে। এখান থেকে তুমি অ্যান্সার গুলো পেয়ে যাচ্ছে যে এমভিএ হচ্ছে খুব সেফ, খুবই ইফেক্টিভ, এবং খুবই শর্ট টাইমের মধ্যে প্রচুর পরিমাণে কন্টেন্ট একবারে নিয়ে আসা যায়। এটা অনেক বেশি ইফেক্টিভ, 98 থেকে 100% ইফেক্টিভ এমভিএ, এবং এটা খুবই সেফ। কেন? এটাতে চান্স অফ ইনজুরি নেই বললেই চলে, এবং এটার ফেলিউর রেট খুবই কম, 98 থেকে 100%। তো তোমার যেই ফার্স্ট সেমিস্টারে আমরা যেই প্রসিডিউর গুলো বললাম, সেই প্রসিডিউর গুলোর কিন্তু তাহলে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে এটা সাকসেস রেটটা কেমন। সাকসেস রেট তুমি অ্যাজ এ হোল বলতে পারো 98%। তার মানে হচ্ছে গিয়ে তোমার ফেইলিউর রেট হচ্ছে গিয়ে 0.5 থেকে 2% ফেইল হতে পারে। তো ফেইল হওয়া মানে কি, তোমাকে বলতে পারে যে তুমি এমআর করলে তোমার, অথবা এমভিএ করলে, থেরাপিউটিক অ্যাবর্শন করলে, মেডিকেল টার্মিনেশন করলে ফেলুর মানে দুটা তুমি ভাবতে পারো। একটা হচ্ছে যে ইনকমপ্লিট, হ্যাঁ, কিছুটা এনেছো প্রোডাক্ট আর কিছু রয়ে গেছে, তার মানে ইনকমপ্লিট ইভাকুয়েশন। আর আরেকটা ফেলুরের কি বলতে পারো, আরেকটা ফেলুর হচ্ছে গিয়ে যে তুমি ইভাকুয়েট করে কিছু প্রোডাক্ট এনেছো, স্টিল প্রেগনেন্সি ইজ কন্টিনিউ, তার মানে প্রেগনেন্সি কন্টিনিউশন। এই দুটো হচ্ছে গিয়ে ফেলুরের আন্ডারে পড়বে, যে ইনকমপ্লিট ইভাকুয়েশন, ইনকমপ্লিট অ্যাবর্শন হয়ে যায়, কিছু প্রোডাক্ট রয়ে যায়, অথবা দেখা যায় যে এমআর করার পরেও কিন্তু অনেকে দেখা যায় যে প্রেগনেন্সি কন্টিনিউ করছে, তার প্রেগনেন্সি নষ্ট হয়নি, কিছু প্রোডাক্ট চলে এসছে কিন্তু ম্যাক্সিমামই থেকে গেছে, সো প্রেগনেন্সি কিন্তু কন্টিনিউ হচ্ছে। কাজে ফেল হওয়া মানে হচ্ছে ইনকমপ্লিট ইভাকুয়েশন হয়েছে, অথবা তার ফেলুরের কারণে প্রেগনেন্সি কন্টিনিউশন হচ্ছে। এটা গেল তোমার এমভিএ। আর যে দুটো বলেছি যে তোমার সার্জিক্যাল সাকশন ইভাকুয়েশন, তারপর হচ্ছে ডাইলেটেশন ইভাকুয়েশন, এগুলো কিন্তু আমরা এখন একেবারেই প্র্যাকটিস করি না, এই দুটো সিরিঞ্জ আর ক্যানুলা আসার কারণে, এমআর ক্যানুলা আর হচ্ছে এমভিএ এর সিরিঞ্জ আইপাস এর ক্যানুলা গুলো আসার কারণে আমরা এখন নন ট্রাউমেটিক ওয়েতে ইফেক্টিভ সেফলি করতে চাই মেডিকেল টার্মিনেশন গুলো। সে কারণে আমরা এই দুটো পদ্ধতি ইউজ করি। একটা হচ্ছে এমআর ক্যানুলা দিয়ে, আরেকটা হচ্ছে এমভিএ দিয়ে। এখন তোমার এটা গেল ফার্স্ট ট্রাইমেস্টারের কথা। সেকেন্ড ট্রাইমেস্টারে তুমি কি করবে? সেকেন্ড ট্রাইমেস্টার বলতে তুমি কি বুঝো? সেকেন্ড ট্রাইমেস্টার বলতে তুমি বুঝছো যে এটা 13 উইক থেকে 20 উইক পর্যন্ত যে সময়টা, সেটাকে আমরা বলছি সেকেন্ড ট্রাইমেস্টার। তাহলে সেকেন্ড ট্রাইমেস্টারে আমি বাচ্চা তো মোটামুটি বড়, সেক্ষেত্রে আমরা কিভাবে টার্মিনেশনটা করব? সেকেন্ড ট্রাইমেস্টারের ক্ষেত্রে তোমার এটা অন্তত মনে রাখতে হবে যে যত প্রেগনেন্সিটা কম থাকবে, জেস্টেশনাল এজ যত কম থাকবে, এটা সাকসেস রেট তত বেশি, এটা কমপ্লিকেশনও তত কম হবে, তাই না? যত ছোট এটা তত তাড়াতাড়ি ইভাকুয়েট হয়ে পুরোটা বের হয়ে আসবে, এবং এটা সাকসেস রেট কিন্তু তত ভালো। কাজে যত কমপ্লিকেশন গুলো হয়, অথবা ম্যাটারনাল যে মর্টালিটি আমরা বলি যে অ্যাবর্শন করার কারণে হচ্ছে, ইন্ডিউসড অ্যাবর্শনে, সেটা বেশিরভাগই হয় কিন্তু এই সেকেন্ড ট্রাইমেস্টারের জন্য, 5 টাইমস মোর কমন সেকেন্ড ট্রাইমেস্টারে। তোমার এটাও জানতে হবে যে ইউনিভার্সালি কিন্তু এখন পর্যন্ত সেফ, ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড মেথড এখন পর্যন্ত আবিষ্কার হয়নি, যে যেটা আমরা বলবো যে সবচেয়ে বেশি ইফেক্টিভ। সবই ট্রায়াল বেসিসে আছে। আর এই কারণেই দেখা যায় যে তোমার আর্লি উইকে এমভিএ খুব বেশি ইফেক্টিভ, আর সেকেন্ড ট্রাইমেস্টারে তোমার 5 গুণ বেশি কমপ্লিকেশন হয়, আর সেকেন্ড ট্রাইমেস্টারে মর্টালিটি বেশি হয়। আর আরেকটি বিষয় ভাবতে হবে যে ফার্স্ট ট্রাইমেস্টারে সার্জিক্যাল মেথড এমভিএ যতটা ইফেক্টিভ, সেকেন্ড ট্রাইমেস্টারে কিন্তু নয়।
সেকেন্ড ট্রাইমেস্টারে মেডিসিন বেশি ইফেক্টিভ। বুঝতে পেরেছো? সেকেন্ড ট্রাইমেস্টারে যদি তোমাকে বলে যে কিভাবে তুমি টার্মিনেশন করবে, সেই ক্ষেত্রে কিন্তু তোমার মেডিকেল মেথড গুলো বেশি ইফেক্টিভ সার্জিক্যালের চেয়ে। ফার্স্ট ট্রাইমেস্টারে যেমন আমরা এমআর এমভিএ বলেছি, এখানে কিন্তু এই সিস্টেম গুলো কম ইফেক্টিভ। কারণ তোমার এমভিএটা আমরা করতে পারি, অ্যালাউড থাকে 10 উইক পর্যন্ত। তো সেকেন্ড ট্রাইমেস্টার 12 উইকের পরে শুরু হচ্ছে। সো সেকেন্ড ট্রাইমেস্টারে আমাদেরকে বেশি ডিপেন্ড করতে হয় মেডিসিনের উপরে। তো সেকেন্ড ট্রাইমেস্টারে আমরা কি কি মেডিসিন ইউজ করতে পারি? সেকেন্ড ট্রাইমেস্টারে আমরা যে মেডিসিন গুলো ইউজ করতে পারি সেটার মধ্যে প্রথমেই যেটা নাম আসবে সেটা হচ্ছে তোমার প্রোস্টাগ্ল্যান্ডিন। তবে প্রোস্টাগ্ল্যান্ডিনের কিন্তু বিভিন্ন ফর্ম আছে। হ্যাঁ, এটা তোমাদের অনেক সময় জিজ্ঞেস করে যে প্রোস্টাগ্ল্যান্ডিনের কি কি ফর্ম ইউজ করা যায়। তো তোমরা বলবে প্রোস্টাগ্ল্যান্ডিন ই ইউজ করা যায়, প্রোস্টাগ্ল্যান্ডিন এফ ইউজ করা যায়। প্রোস্টাগ্ল্যান্ডিন ই এর মধ্যে আবার আছে E1 E2 আর প্রোস্টাগ্ল্যান্ডিন এফ। E1 যেটা সেটার নাম হচ্ছে কি মিজোপ্রোস্টল, আর E2 যেটা সেটা হচ্ছে তোমার ডাইনোপ্রোস্টল। ডাইনোপ্রোস্টনটা তোমার জেল হিসেবে পাওয়া যায় টিউবের মধ্যে। ক্রিম বা জেল যেমন থাকে একটা টিউবের মধ্যে পেস্ট বা অয়েনমেন্টের মতো, ঠিক তেমনি সার্ভিক্রিম জেলটা পাওয়া যায়, এবং এটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন E2। আর আরেকটা হচ্ছে গিয়ে প্রোস্টাগ্ল্যান্ডিন এফ, কার্ডিওপ্রস্ট। প্রোস্টাগ্ল্যান্ডিন এফটা কম ইউজ হয়। তাহলে তুমি বলবে যে প্রোস্টাগ্ল্যান্ডিন বিভিন্ন টাইপের ইউজ হতে পারে, E1 E2। E1 কোনটা? E1 হচ্ছে মিজোপ্রোস্টল। তোমাকে জিজ্ঞেস করবে মিজোপ্রোস্টল কি কি রুটে ইউজ করা যায়, তুমি বলবে এনি রুটেই মোটামুটি ইউজ করা যায় আইভি ছাড়া। যেমন ধরো তোমার ওরালি ইউজ করা যায়, সাবলিঙ্গুয়ালি ইউজ করা যায়, বাকালি ইউজ করা যায়, পার ভেজাইনালি ইউজ করা যায়, পার রেকটালি ইউজ করা যায়। তাহলে দেখেছো যে কতগুলো ইন্ডিকেশন আছে, রুট আছে প্রোস্টাগ্ল্যান্ডিন E1 এ মিজোপ্রোস্টল। আর যেটা হচ্ছে ডাইনোপ্রোস্টন বললাম সার্ভিপ্রিম জেল, সেটা অবশ্যই তোমাকে ইন্ট্রাসার্ভাইকেলে ইউজ করতে হবে। তাহলে তোমার 13 থেকে 20 উইকস পর্যন্ত মেডিকেল টার্মিনেশনে আমরা যদি মিজোপ্রোস্টল ইউজ করি, তাহলে এটা তোমাকে ডোজ জিজ্ঞেস করতে পারে যে কি ডোজে তুমি এটা ইউজ করতে পারো। এটা আমাদের ফিগো অনুযায়ী তোমরা অ্যান্সার দিলে সবচেয়ে ভালো হবে। ফিগো যেটা বলেছে সেটা হলো 400 মাইক্রোগ্রাম। প্রত্যেকটা ট্যাবলেট যদি 200 মাইক্রোগ্রাম ধরি, তাহলে 400 মাইক্রোগ্রাম মানে 2 ট্যাবলেট। এই 2 ট্যাবলেট তুমি পার ভেজাইনালি ইউজ করতে পারো, অথবা ওরালি ইউজ করতে পারো, বা সাবলিঙ্গুয়ালি ইউজ করতে পারো। 400 মাইক্রোগ্রাম করে 3 আওয়ার ইন্টারভ্যাল, এবং অনেক সময় দেখা যায় 3 to 4 ডোজ লাগতে পারে এই মিড ট্রাইমেস্টার টার্মিনেশন অফ দ্য প্রেগনেন্সিতে। কাজে তুমি কি বলবে 400 মাইক্রোগ্রাম পার ভেজাইনালি অর ওরালি 3 আওয়ার্স ইন্টারভ্যাল। এখন তোমাকে যদি বলে ডাইনোপ্রোস্ট সার্ভিপ্রিম জেলের কথা, তাহলে সার্ভিপ্রিম জেল হচ্ছে 20 মিলিগ্রাম করে থাকে। এটা তুমি ইউজ করতে পারো 4 to 6 আওয়ারলি ইন্ট্রাসার্ভাইকেল। এটাও তোমার দেখা যায় অনেক সময় 3টা থেকে 4টা ডোজ লাগতে পারে। মানে তোমার মেডিকেল টার্মিনেশন মিড ট্রাইমেস্টারে মোটামুটি অ্যাভারেজ টাইম যদি জিজ্ঞেস করে, তাহলে তুমি বলতে পারো 16 আওয়ার্স, 16 to 17 আওয়ার্স এরকম লাগে। আর তুমি ফার্স্ট ট্রাইমেস্টারে যখন ইউজ করেছো, তখন যদি বলে যে এই টার্মিনেশনটা হতে কত সময় লাগে, সেক্ষেত্রে তুমি বলতে পারো যে যখন এমএম কিটটা খাবে, টোটাল ডোজ কমপ্লিট হবে, সেখান থেকে 2 আওয়ার থেকে 48 আওয়ার এর মধ্যে কমপ্লিট হতে হবে। ঠিক আছে? তাহলে ফার্স্ট ট্রাইমেস্টারের ক্ষেত্রে 48 আওয়ারের মধ্যে কমপ্লিট হতে হবে। আর এটা যখন ডোজ কমপ্লিট হয়, টোটাল ডিউরেশনটা দেখা যায় যে যখন আমরা ড্রাগগুলো ইউজ করছি 3 আওয়ারলি অথবা 4 to 6 আওয়ারলি ডাইনোপ্রোস্ট জেল, সেক্ষেত্রে তোমার 16 আওয়ার্স এর মধ্যে ইউজুয়ালি দেখা যায় টার্মিনেশন হয়ে যায়। এটা হচ্ছে তোমার মেডিকেল টার্মিনেশনের কথা। আর মেডিকেল টার্মিনেশনে তোমার সার্জিক্যাল মেথড আমরা কিছু ইউজ করি। এছাড়া সাপ্লিমেন্টারি কিন্তু অনেক সময় আমরা অক্সিটোসিন দিই স্যালাইনের মাধ্যমে ইউটেরাসের কন্ট্রাকশন বাড়ানোর জন্য। ঠিক আছে? আর আরেকটা কথা যে প্রোস্টাগ্ল্যান্ডিন কি করে, তাই না, মেকানিজম অফ অ্যাকশন, এটা তোমরা ড্রাগগুলো যখন মেকানিজম অফ অ্যাকশন ফার্মাকোডিনামিক কাইনেটিক পড়ানো হবে তখন ডিটেলস পড়াবে। তারপরও এটা মেইনলি যেটা করে সেটা হচ্ছে সার্ভিক্সের উপরেও কাজ করে, ইউটেরাসের উপরেও কাজ করে। মেইনলি সার্ভিক্সকে রাইট করে সার্ভিক্সকে ওপেন করে দেয়, যার কারণে প্রোডাক্টটা এক্সপালশন হয়ে যায়। এটার কাজ হচ্ছে সার্ভিসকে রাইট করে দেওয়া, সার্ভিসকে ওপেন করে দেওয়া। এবং অনেক ক্ষেত্রে ওপেন করে দেওয়ার পর ইউটেরাসের কন্ট্রাকশন বাড়ানোর জন্য আমরা
স্যালাইনে ইনফিউশনের মধ্যে অক্সিটোসিন ইউজ করি, যাতে কন্ট্রাকশন হয়ে হয়ে খুব দ্রুত এক্সপালশন হয়ে পড়ে যায়, এবং এটা সেকেন্ড ট্রাইমেস্টারে আমরা বেশি ইউজ করি। এখন তোমাকে সার্জিক্যাল মেথডের মধ্যে ফার্স্ট ট্রাইমেস্টারে তুমি কি বলেছিলে? ফার্স্ট ট্রাইমেস্টারে তুমি বলেছিলে এমআর আর এমভি। সেকেন্ড ট্রাইমেস্টারে সার্জিক্যাল মেথডে তুমি কোনটা বলবে? তুমি বলবে ইন্ট্রা সার্ভাইকাল ফলিস ক্যাথেটারের কথা। এটা আমরা প্রচুর প্র্যাকটিস করি, বিশেষ করে আমার ইউনিটেও মিডফোর্ড হসপিটালে আমরা খুবই মানে কমফোর্ট ফিল করি ইন্ট্রা সার্ভাইকাল ফলিস ক্যাথেটারটা ইউজ করা মিড ট্রাইমেস্টার থেরাপিউটিক টার্মিনেশন অফ দ্য প্রেগনেন্সি। শুধু মিড ট্রাইমেস্টার কেন, পরের দিকেও তোমার 26, 30, 32 উইক যে কোনো ক্ষেত্রে আমরা কিন্তু ইন্ট্রা সার্ভাইকাল ফলিস ক্যাথেটার দিয়ে আমরা সার্জিক্যালি টার্মিনেশন করে থাকি। এখন এটা সিস্টেমটা কি? এটা সিস্টেম হচ্ছে যে তুমি সার্ভিক্স দিয়ে পলিস ক্যাথেটার 16 সাইজ অথবা 18 সাইজ সার্ভিক্স দিয়ে ঢুকাবে 10 মিলিমিটার পর্যন্ত, ঠিক আছে? তারপর তুমি ওর বেলুনটাকে ইনফ্ল্যাট করে দিবে স্যালাইন দিয়ে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে ইন্ট্রা সার্ভাইকাল এক্সট্রা অ্যামনিওটিক। তার মানে অ্যামনিওটিক মেমব্রেন আর ইউটেরাসের মায়োমেট্রিয়াম এই দুটোর মাঝখানে কিন্তু তোমার এই পলিস ক্যাথেটারটা থাকবে, এবং এটা বেলুনটা সার্ভিক্সের মুখে লেগে থাকবে। তখন ওই বেলুনটা সার্ভিসকে প্রেস করে করে ডাইলেট করার চেষ্টা করি, এবং ওখানে কি পরিমাণে আমরা ডিস্টিল ওয়াটার অথবা নরমাল স্যালাইন ইউজ করতে পারি ইনফ্লেট করার জন্য। এখন সেটা কি হিসেবে ইউজ করতে পারি, কতটুকু পরিমাণ অ্যামাউন্ট জিজ্ঞেস করতে পারে, 10 সিসি, 20, 30 সিসি নরমাল স্যালাইন অথবা ডিস্টিল ওয়াটার দিয়ে ওই বেলুনটাকে আমরা ফুলিয়ে দিই সার্ভিসের মুখে। তখন দেখা যায় 3 থেকে 4 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে সার্ভিসটা ডাইলেট হয়ে ক্যাথেটার আপনা আপনি পড়ে যায়, আমাদেরকে ওটা বের করতে হয় না, নিজে নিজে পড়ে যায়। তার মানে সার্ভিস ডাইলেটেশন হয়ে গেছে। এবং সার্ভিস যদি ডাইলেটেশন হয়ে যায় তখন আমরা অক্সিটোসিন ড্রিপ চালু করলে কন্ট্রাকশন হয়ে এক্সপালশন প্রসেসটা দেখা যায় অনেক এগিয়ে যায় বা খুব দ্রুত সম্পন্ন হয়। কাজে সার্জিক্যাল মেথডের মধ্যে তুমি ইন্ট্রাসার্ভাইকাল এক্সট্রা অ্যামনিওটিক এই যে ফলিস ক্যাথেটার এটা বলতে পারো। এখন এগুলো গেল। আর অনেক ক্ষেত্রে তোমার রেয়ার, এখন আমরা ইউজ করি খুব রেয়ার কন্ডিশনে সার্জিক্যাল আইটি মেথড মিড ট্রাইমেস্টার অ্যাবর্শনে, সেটা হচ্ছে তোমার হিস্টেরেক্টমি। হিস্টেরেক্টমি কিন্তু ল্যাপারোটমির মতোই, তাই না? আমরা পেরিটোনিয়াল ক্যাভিটি ওপেন করে ইউটেরাসে পুরো ইনসিশন না দিয়ে ছোট্ট ওপেনিং করি ইউটেরাসে, ওই ওপেনিং দিয়ে আমরা ভেতরের যে প্রোডাক্ট বা কন্টেন্ট আছে সেটাকে বের করে নিয়ে আসি। এই হিস্টেরেক্টমি অপারেশন আমরা খুবই রিয়ারলি করি, কিছু কিছু ইন্ডিকেশন করা যায়। যেমন ধরো যে তোমার সার্ভাইকাল রুটে ডিএনসি করা অথবা এমভি করাটা খুবই রিস্কি, সার্ভিক্সে কোনো ধরনের প্যাথোলজি আছে সেক্ষেত্রে আমরা করব না। অথবা দেখা গেল যে তোমার লোয়ার সেগমেন্টে বা সার্ভিক্সের ওখানে বিগ ফাইব্রয়েড আছে, অথবা ইউটেরাসে স্কার আছে, ওই স্কারে সাসপেক্টেড প্লাসেন্টা এক্রিটা পারক্রিটা, স্কার্ড ইউটেরাস, ওখানে স্কার আছে সার্ভিক্সের ওখানে, এবং এক্রিটা পারক্রিটার মতো আমরা সাসপিশন করছি প্রেগনেন্সিটা যে প্লাসেন্টা একদম লেগে আছে ওই জায়গাটাতে। কাজে আমরা যদি এটা ডিএনসি বা এমভিএ বা ইভাকুয়েট করতে যাই, ইনস্ট্রুমেন্টেশন করি সার্ভিস দিয়ে, সিভিয়ার ব্লিডিং হবে এবং ইউটেরাস পারফোরেশন হতে পারে, ইনজুরি হতে পারে। কাজে আমরা নিচের রুট দিয়ে ট্রাই না করে আমরা ল্যাপারোটমি করে ইউটেরাসের সেফ জায়গায় ফুটো করে সেখান থেকে আমরা কন্টেন্ট বের করে নিয়ে আসবো। এটাকে বলা হচ্ছে হিস্টেরেক্টমি। এগুলো হচ্ছে সার্জিক্যাল প্রসিডিউর। এখন তোমাকে মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে কমপ্লিকেশন। কমপ্লিকেশন হতে পারে। এখন মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সির ক্ষেত্রে তোমার কি কি কমপ্লিকেশন হতে পারে, মেডিসিনে কি কি কমপ্লিকেশন হয়, আর সার্জিক্যাল প্রসিডিউরে কি কি কমপ্লিকেশন হয়, এটা আলাদা করে ধরতে পারে। তো মেডিকেল যেই মেডিসিন গুলো আমরা ইউজ করি সেটা তো বেশ কিছু কমপ্লিকেশন আছে। যেমন ধরো আমরা ইউজ করছি মিফেপ্রেস্টন, প্রোস্টাগ্ল্যান্ডিন, এর প্রত্যেকটারই তো কমপ্লিকেশন থাকবে। যেমন ধরো এটা আগেও বলেছি যে মিফেপ্রিস্টন অথবা মিজোপ্রোস্টল এটা অ্যালার্জিক রিঅ্যাকশন হয়, অনেক ক্ষেত্রে ব্রঙ্কোস্প্যাজম হতে পারে, ট্যাকিকার্ডিয়া হতে পারে, এবং পেশেন্টের হাত পা মুখ ফুলে যায়, হ্যাঁ এটা হতে পারে। এবং পেশেন্টের সিভিয়ার জ্বর আসতে পারে, অনেক জ্বর আসতে পারে, সিভিয়ার পেইন হতে পারে, এবং সিভিয়ার ব্লিডিং হতে পারে। তারপর নওশিয়া ভমিটিং থেকে সিভিয়ার ডায়রিয়া অথবা অনেক বেশি ভমিটিং, এগুলোই হচ্ছে কমপ্লিকেশন মিফেপ্রিস্টন অথবা মিজোপ্রোস্টন মানে প্রোস্টাগ্ল্যান্ডিন এমএম কিটের কমপ্লিকেশন। তারপর তোমার মেডিকেল মেথডে আমরা ইউজ করেছিলাম কি অক্সিটোসিন। অক্সিটোসিনের কি কমপ্লিকেশন হতে পারে,
অক্সিটোসিনে তোমার নর্মালি যে ওয়াটার ইনটক্সিকেশন হয়, কারণ আমরা অনেক সময় স্যালাইন দিয়ে দিই, দেখা যায় ওয়াটার রিটেনশন হয়, আবার অনেক ক্ষেত্রে কনভালশনও হতে পারে। এটা হচ্ছে গিয়ে তোমার অক্সিটোসিনের কমপ্লিকেশন। আর এছাড়া তোমার আমরা যেটা ইউজ করেছিলাম যে ইন্ট্রা সার্ভাইকাল ক্যাথেটার, এটাতে তেমন হয় না। আগে খুব বেশি ইউজ হতো যে আমরা ইন্ট্রা অ্যামনিওটিক ক্যাভিটিতে স্যালাইন দিয়ে অ্যাবর্শন ইনডিউস করতাম, কিন্তু এটা এত বেশি রিস্কি এবং এত বেশি কমপ্লিকেশন, এর জন্য অ্যামনিওটিক ক্যাভিটিতে স্যালাইন দিয়ে এখন আর অ্যাবর্শন করানো হয় না, এটা অবসোলেট হয়ে গেছে। কারণ দেখা যায় অ্যামনিওটিক ক্যাভিটিতে যদি আমরা পেট দিয়ে স্যালাইন ইনফিউশন করি প্রেগন্যান্সি স্যাকে, দেখা যায় ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, হার্ট ফেলিউর হয়ে যায়, রেনাল ফেলিউর হয়, পেশেন্টের স্ট্রোক হয়, ডিআইসি হয়, পেশেন্ট শকে চলে যায়। কাজে এগুলো এখন কিন্তু আর ইউজ করা হচ্ছে না। কাজে মেডিকেলের মধ্যে তোমার এমএম কিটের যে কমপ্লিকেশন গুলো সেগুলোই আমি বললাম যে এরকম। তবে তোমার সার্জিক্যাল যে মেথড গুলো আমরা ইউজ করি, যেমন ধরো এমভিএ অথবা এমআর, আর তারপরে হচ্ছে কি ইভাকুয়েশনের যে মেথড গুলো আমরা বললাম, সার্জিক্যালের কিন্তু কিছু কমপ্লিকেশন হতেই পারে, তাই না? তো মেডিকেলের যে মেডিসিন গুলো, সেটার মেডিসিনের নিজের সাইড ইফেক্টের জন্য কিছু কমপ্লিকেশন আমি বললাম। আর আরেকটা হতে পারে যে অ্যাবর্শন হচ্ছে তখন কিছু কমপ্লিকেশন হতে পারে, যে আমরা মেডিসিন ইউজ করছি তখন পেশেন্টের অ্যাবর্শন শুরু হয়ে গেছে এবং অ্যাবর্শনের প্রসেসের মধ্যে বেশ কিছু কমপ্লিকেশন অ্যারেঞ্জ করে ফেলতে পারে। যেমন ধরো পেশেন্টের অনেক ব্লিডিং শুরু হয়ে গেছে মেডিসিন ইউজ করার কারণে, এবং হেমোরেজটা বন্ধ হচ্ছে না। হেমোরেজটা কেন বন্ধ হচ্ছে না? ইনকমপ্লিট ইভাকুয়েশন হচ্ছে, মানে কিছুটা রয়ে যাচ্ছে, পুরোটা বের হচ্ছে না, তো সিভিয়ার ব্লিডিং হচ্ছে। অথবা তুমি দেখো যে তার আমরা যখন এমভিএ করতাম বা এমআর করেছি, তখন সার্ভিসে অনেক সময় লোকাল অ্যানাস্থেটিক প্যারাসার্ভিক্যাল ব্লক ইউজ করি। তো লোকাল অ্যানাস্থেটিক যদি অ্যাক্সিডেন্টালি আমরা ভেসেলে পাংচার করে দিয়ে দেওয়া হয়, ইনঅ্যাডভার্টেন্ট ইউজ, অথবা লোকাল অ্যানাস্থেটিক এজেন্টের পরিমাণ যদি বেশি হয়ে যায় সার্ভিসকে যখন আমরা একটু অ্যানাস্থেটাইজড করব, তাহলে সেটার জন্য কিন্তু পেশেন্ট শকে চলে যেতে পারে। অথবা পেশেন্টের আমরা সার্ভিসকে তো অনেক হ্যান্ডলিং করি, ইনস্ট্রুমেন্ট দিয়ে টানি, তখন একটা নিউরোজেনিক শক চলে যেতে পারে। পেশেন্টের প্রচুর ব্লিডিং হচ্ছে, ব্লিডিং এর জন্য পেশেন্ট হেমোরেজিক শকেও চলে যেতে পারে। তারপর ধরো তোমার মেডিসিন ইউজ করছো অথবা তুমি সার্জিক্যালি এমভিএ করছো বা ইভাকুয়েট করছো, সেক্ষেত্রে তোমার ইনজুরি হতে পারে। অনেক সময় তোমার মিজোপ্রোস্টল মিফেপ্রোস্টল যে ট্যাবলেট গুলো আমরা দিই, সেটার জন্য সার্ভিসটা কি হয়, রাইট হয়ে একদম সফট হয়ে যায়। তখন হঠাৎ করে যদি প্রোডাক্টটা অনেক জোরে বের হয়, তখন দেখা যায় সার্ভিসে ইনজুরি হয়ে যায়, সার্ভিস ল্যাসেরেশন হয়ে যেতে পারে, এবং ল্যাসেরেশনটা ইউট্রাস পর্যন্ত স্প্রেড করে ফেলতে পারে, কাজে ইউট্রাসে ইনজুরি হতে পারে। অথবা তুমি যদি অ্যাক্সিডেন্টালি খুব জোরে জোরে এমভিএ করো, ক্যানুলা দিয়ে জোরে জোরে ঘষো, বারবার যদি ফান্ডাস পর্যন্ত জোরে জোরে ঘষা হয়, অনেক সময় পারফোরেশন হতে পারে। তাহলে সার্জিক্যালের কমপ্লিকেশন গুলো তোমার এভাবেই ভাবতে হবে যে ইনজুরি হতে পারে সার্ভিক্সে, ইউটেরাসে, এবং পারফোরেশন হয়ে যেতে পারে, তোমার সেপসিস হতে পারে, পালমোনারি এম্বোলিজম হতে পারে, এবং সেপসিস হয়ে পেরিটোনাইটিস, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, এই টাইপের সার্জিক্যাল মেথড গুলোর কমপ্লিকেশন এভাবে তুমি করতে পারো, যে হেমোরেজ হতে পারে, ইনজুরি হতে পারে, সেপসিস হতে পারে, পালমোনারি এম্বোলিজম হয়ে যেতে পারে, অ্যানেস্থেটিক হ্যাজার্ড হতে পারে, পেরিটোনাইটিস, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, নর্মালি যেগুলো সার্জিক্যাল কমপ্লিকেশন সেই নামগুলো তুমি বলে দিতে পারো। এগুলো হচ্ছে সার্জিক্যালের কমপ্লিকেশন। তবে এটা মনে রাখতে হবে যে আমাদের পেশেন্টরা কিন্তু জিজ্ঞেস করে যে এইবার ম্যাডাম আমার তো বাচ্চার এই কন্ডিশন অথবা অ্যাক্সিডেন্টাল, সেজন্য আমাকে অ্যাবর্শন করতে হচ্ছে, তাহলে কি পরবর্তীতে এটার জন্য কোনো রিস্ক আছে? ডেফিনেটলি পরের জন্য কিছু রিস্ক আছে। আমাদের কিন্তু পেশেন্টদেরকে এই ইনফরমেশন গুলো সবসময় দিতে হয়। ইচ এন্ড এভরি পেশেন্ট আমাদের জিজ্ঞেস করে যে পরবর্তীতে তার কোনো প্রবলেম হবে কিনা গাইনোকোলজিক্যাল, অথবা পরবর্তীতে সে যখন প্রেগনেন্ট হবে সেই প্রেগনেন্সির উপরে কোনো এফেক্ট পড়বে কিনা। ডেফিনেটলি কিছু কমপ্লিকেশন আছে যেটা লং টার্ম কমপ্লিকেশন বা রিমোট কমপ্লিকেশন আমরা বলি। তাহলে লং টাইম বা রিমোট কমপ্লিকেশন হতে পারে যদি তুমি মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি করো এই এজেন্ট গুলো দিয়ে। তো গাইনোকোলজিক্যাল বিভিন্ন কমপ্লিকেশন হতে পারে, যেমন অনেকেরই কিন্তু মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্স শুরু হয়ে যায়, কারোর ক্ষেত্রে দেখা যায় স্পটিং হচ্ছে, কারো ক্ষেত্রে হেভি ব্লিডিং হচ্ছে, কারোর ক্ষেত্রে দেখা যায় ইরেগুলার হেভি ব্লিডিং হচ্ছে। হুম, তার মানে বিভিন্ন রকমের মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি আমরা দেখি, গাইনোকোলজিক্যাল প্রবলেম। এবং যদি এটা স্টেরিলিটি মেনটেন করে না করা হয় অথবা পেশেন্টের আগে থেকেই পেলভিক ইনফেকশন আছে, তখন দেখা যায় পেশেন্ট কিন্তু পিআইডি রোগটা হয়ে যায়, তার মানে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ।
এবং পিআইডির কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় পেশেন্টের ইনফার্টিলিটি ডেভেলপ করে। পরে সে প্রেগনেন্সি নিতে চায়, এটা সে টার্মিনেট করে ফেলেছিল অ্যাক্সিডেন্টাল প্রেগনেন্সি বা আনপ্ল্যান্ড এর জন্য, যেটাই হোক না কেন, এরপরে সে ট্রাই করছে আর প্রেগনেন্সি হচ্ছে না। কেন? ওই ইনফেকশন হয়ে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ পিআইডি থেকে তার টিউবো ইনফেকশন হয়ে অ্যাডহেশন হয়ে কর্ণতে ব্লক হয়ে গেছে, টিউবাল ব্লক। টিউবাল ব্লক হওয়ার কারণে তার আর প্রেগনেন্সি হচ্ছে না, সে ইনফার্টিলিটিতে সাফার করছে। এবং অনেক পেশেন্ট আমরা দেখি যে পেশেন্টের সেকেন্ডারি অ্যামেনুরিয়া ডেভেলপ করছে, এরপর তার মাসিক হচ্ছে না। কেন? এত বেশি তার অ্যাবর্টিভ প্রসিডিউরের জন্য ইনফেকশন হয়েছে ইউটেরাসের ভেতরে, যে অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র ওয়াল লেগে গেছে, সাইনিকিয়া ডেভেলপ করেছে, যার কারণে দুটো ওয়াল লেগে ফিউজ হয়ে গেছে এবং তার কোনো ধরনের পিরিয়ড হচ্ছে না। এবং পরবর্তীতে দেখা যায় একটোপিক প্রেগনেন্সির চান্সটাও বেড়ে যায়। কাজে এগুলো হচ্ছে তার গাইনোকোলজিক্যাল প্রবলেম, যে সবসময় ক্রনিক একটা পেলভিক পেইন থাকে, সে পিআইডি তে সাফার করে, তার ইনফার্টিলিটি ডেভেলপ করে, মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্স হয় এবং পরের দিকে দেখা যায় সেকেন্ডারি অ্যামেনুরিয়া হচ্ছে, তার পেট ব্যথা করে সাইক্লিক্যাল, কিন্তু ব্লাডটা বের হতে পারে না কারণ ইউটেরাসের গুলো সাইনিকিয়া হয়ে গেছে, সেকেন্ডারি অ্যামেনুরিয়া ডেভেলপ করে। এগুলো হচ্ছে রিমোট কমপ্লিকেশন এবং গাইনোকোলজিক্যাল কমপ্লিকেশন। পরবর্তীতে তার অবস্টেটিক্যাল কমপ্লিকেশনও অ্যারাইজ করতে পারে। যেমন ধরো তোমার এমভিএ করা হয়েছে, অনেক বেশি ফোর্সফুলি ক্যানুলা ঢোকানো হয়েছে লার্জ ডায়ামিটারে, এক্ষেত্রে দেখা যায় পেশেন্টের অনেক সময় রিকারেন্ট প্রেগনেন্সি লস হয়। পরের বার যতবারই সে প্রেগনেন্ট হচ্ছে না কেন, তার ফার্স্ট ট্রাইমেস্টারে অ্যাবর্শন হয়ে যাচ্ছে বা সেকেন্ড ট্রাইমেস্টারে অ্যাবর্শন হয়ে যাচ্ছে, রিকারেন্ট অ্যাবর্শন হচ্ছে। কেন? ডিউ টু সার্ভাইকাল ইনকম্পিটেন্স, সার্ভিসটা ইনকম্পিটেন্ট হয়ে গেছে, তার কোনো টোন নেই। অথবা দেখা গেল যে তার প্রিটার্ম লেবার হচ্ছে, আগে আগে প্রেগনেন্সি ব্যথা হচ্ছে এবং ইউটেরাসের ক্যাপাসিটি কম, প্রিটার্ম লেবার হচ্ছে, পেশেন্টের ডিস্টোসিয়া হচ্ছে এবং পেরিনেটাল লস বেশি হচ্ছে, প্রেগনেন্সি লস বেশি হচ্ছে। এবং বেশ কিছু পেশেন্টকে আমরা দেখি যে যারা অ্যাবর্শন করেছে আরএইচ নেগেটিভ মাদার, তাদের ক্ষেত্রে আরএইচ ইমিউনাইজেশন ডেভেলপ করেছে, যার কারণে পরবর্তী বাচ্চাগুলো আরএইচ আইসি ইমিউনাইজেশন হয়ে কমপ্লিকেশন হচ্ছে, জন্ডিস হচ্ছে বা অন্য যে কোনো ধরনের কমপ্লিকেশন হয়ে আইডি হয়ে যাচ্ছে। এই কমপ্লিকেশন গুলো অনেক হয়। এছাড়াও দেখা যায় যে পেশেন্টের তোমার একটোপিক প্রেগনেন্সির চান্স অনেক বেড়ে যাচ্ছে। কাজে অবস্টেটিক্যাল কমপ্লিকেশনও যে একেবারে নেই সেটা নয়। অবস্টেটিক্যালে দেখা যায় রিকারেন্ট প্রেগনেন্সি লস হতে পারে, অথবা তোমার প্রিটার্ম লেবারে পেশেন্ট চলে যেতে পারে এবং পেশেন্টের আইউডি হয়ে যেতে পারে, আরএইচ ইমিউনাইজেশন হতে পারে এবং পেশেন্টের দেখা যায় একটোপিক প্রেগনেন্সির চান্স অনেক বেশি হতে পারে। কাজেই মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি তোমাদের লেভেলে, আন্ডার গ্রাজুয়েট লেভেলে আমি যে ইনফরমেশন গুলো দিলাম, সেই ইনফরমেশন গুলো প্রত্যেকটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এগুলো প্রত্যেকটাই তোমাদের জানার দরকার আছে। তো মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি আজকের মতো এতটুকুই আমি শেষ করছি। আর নেক্সট অন্য কোনো টপিক নিয়ে আবার তোমাদের সাথে অন্য কোনো ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।